এবার যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, গুড, ভেরি গুড। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের তৃতীয় ক্লাসটা করব। তো আমরা এর আগের চ্যাপ্টারে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, এই তিনটা রাশির মধ্যে সম্পর্কটা আমরা দেখছিলাম এবং এই সূত্র রিলেটেড আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছিলাম এবং কয়েকটা প্রতিধ্বনি রিলেটেড ম্যাথ প্রবলেম আমরা সলভ করছিলাম যে শব্দ তরঙ্গের প্রতিধ্বনি হলে তো সেই ক্ষেত্রে হিসাব নিকাশটা কেমন হয়, সেই ক্ষেত্রে কিছু প্রবলেম আমরা সলভ করছিলাম। আজকের ক্লাসে আমরা তরঙ্গের মূল টপিক আসলে পড়া শুরু করব। আমরা আজকের ক্লাসে তরঙ্গের সমীকরণ নির্ণয় করব। একটা অগ্রগামী তরঙ্গ, ধরো কোনো একটা জায়গায় তরঙ্গ উৎপত্তি হয়েছে, সেই তরঙ্গটা উৎপত্তি হয়ে তরঙ্গটা আস্তে আস্তে স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে সেই তরঙ্গটাকে বলা হবে অগ্রগামী তরঙ্গ। যেমন তুমি পানিতে দেখবা, পুকুরের পানিতে একটা ঢিল ছুঁড়ে দিবা, দেখবা যেখানে ঢিলটা ছুঁড়বা তুমি ওই জায়গা থেকেই তরঙ্গ সৃষ্টি হওয়া শুরু হবে। দেখবা পানির ঢেউ বা আর তরঙ্গ এভাবে আস্তে 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 ঢেউগুলা দেখবা তীরের দিকে এসে আছড়ে পড়বে। তাহলে এই যে তীরের দিকে তরঙ্গগুলা আসতেছে, অগ্রসর হচ্ছে, এটাই অগ্রগামী তরঙ্গ। এই অগ্রগামী তরঙ্গের সমীকরণটা আমরা বের করতে চাই। তো তরঙ্গ হচ্ছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার একটা সেট। অনেকগুলো সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা পাশাপাশি থাকে এবং এই স্থিতিস্থাপক জড় মাধ্যমে এই যে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণাগুলা এক কণা থেকে তার পার্শ্ববর্তী কণাতে একটা ডিস্টারবেন্সটাকে অগ্রসর করে দেয়। মাধ্যমের কণাগুলা কিন্তু স্থায়িত্ব হয় না, একটা ডিস্টারবেন্স সেইটা জড় মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে তরঙ্গের মাধ্যমে অন্য স্থানে সঞ্চারিত হয়। এইভাবে আসলে শক্তি বা একটা ডিস্টারবেন্স তরঙ্গের মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। তা আমরা আজকের ক্লাসে এই তরঙ্গের সাধারণ সমীকরণটা কি হয় সেটা আমরা হিসাব নিকাশ করব, ঠিক আছে। এই তরঙ্গের হিসাব নিকাশটা বুঝতে গেলে তোমার আগে যেটা বোঝা লাগবে সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সমীকরণ। তো তুমি এর আগের চ্যাপ্টার অর্থাৎ পর্যাবৃত্ত গতির চ্যাপ্টারে এই জিনিসটা পড়ছো, তো তারপরও আমি ছোট্ট করে একটু দেখাই। আসো, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণ, সরণের সমীকরণ, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণ। ধরো একটা দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বন থেকে একটা স্প্রিং তুমি ঝুলাইছো। স্প্রিংটাকে ঝুলানোর পরে সেই স্প্রিংয়ের মাথায় একটা বস্তু ঝুলাই দিবা। স্প্রিংয়ের মাথায় ধরো এটা হচ্ছে শিথিল অবস্থা, তো তারপরে স্প্রিংয়ের মাথায় একটা বস্তু ঝুলাই দিলে দেখবা স্প্রিংটা একটু প্রসারিত হয়ে আসবে। প্রসারিত হয়ে ধরো স্প্রিংটা এই অবস্থায় এসে থামলো। এখনও কিন্তু এসএইচএম শুরু হয় নাই, এটা স্প্রিংয়ের শিথিল অবস্থা। বস্তু ঝুলানোর পর এই যে এখানে থামলো, এটা হচ্ছে সাম্য অবস্থা, এটা হচ্ছে সাম্য অবস্থা। এইবার এই বস্তুটাকে একটু ধরে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দেবা। টান দিয়ে ছেড়ে দিলে দেখবা এই যে সাম্য অবস্থা, এই যে ইকুইলিব্রিয়াম লাইন, এটাকে সেন্টারে রেখে এই বস্তুটা একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এইভাবে স্পন্দিত হতে থাকবে। তো তখন এই বস্তু কণাটাকে আমরা বলবো হচ্ছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা। আমরা দেখতে পারবো যে এটাকে যদি একটু টেনে নিচের দিকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটা ধরো এখানে ছিল, তারপরে বস্তুটা এখানে, তারপরে এখানে, তো এখানে এসে ধরো এটা হচ্ছে নেগেটিভ দিকে, নিচের দিকে সর্বোচ্চ বিস্তারে পৌঁছে গেছে। তারপর এখান থেকে এখানে, তারপরে আবার এখানে, তারপরে আবার এই পয়েন্টে, তারপরে আবার এই পয়েন্টে, ঠিক আছে। এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার। এই সর্বোচ্চ বিস্তারের পরে আবার এখান থেকে এখানে, তারপরে আবার সাম্য অবস্থায়, এইভাবে কি হবে স্পন্দিত হতে থাকবে। এই যে দেখো এইভাবে স্পন্দিত হতে থাকবে, এইভাবে স্পন্দিত হতে থাকবে। সাম্য অবস্থা একবার উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, এইভাবে স্পন্দিত হতে থাকবে। এবার আমরা যেটা চাই সেটা হচ্ছে এই কণাটার কোনো একটা মুহূর্তে সরণের সমীকরণ বের করতে চাই। এই কণাটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণা, অর্থাৎ এসএইচএম কণা।
সিম্পল হারমোনিক মোশন SHM। এবার এই সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণার কোনো একটা মুহূর্তের সরণ আমরা বের করতে চাই। দেখো শুরুতে সে এখানে ছিল, তারপরে এখানে, তারপরে এখানে, এক একটা সময় তার সরণ কিন্তু দেখো সাম্য অবস্থান থেকে এক এক রকম। যখন বস্তুটা এখানে তখন সাম্য অবস্থান থেকে নিচের দিকে, যখন এখানে তখন সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ নিচের দিকে। তো এক একটা সময় তার কণার সরণ এই ইকুইলিব্রিয়াম লাইন সাম্য অবস্থা থেকে এক এক রকম। আমরা সরণের সমীকরণটা চাই। তো কিভাবে আমরা এই সরণের সমীকরণটা বের করতে পারি তোমাকে একটা হিসাব নিকাশটা একটু ছোট্ট করে দেখাই। আমরা এই যে সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণা, এর সাথে একটা বৃত্তাকার গতিকে কম্পেয়ার করব। তো এর সাথে একটা বৃত্তাকার গতিকে কম্পেয়ার করা যায় কিনা? হ্যাঁ যায়। এর সাথে একটা বৃত্তাকার গতিকে কিভাবে কম্পেয়ার করা যায়? ধরো এর সাথে একটা চরকিকে আমরা কম্পেয়ার করব। যেমন তুমি একটু খেয়াল করে দেখো, ভালো করে বোঝো। একটা স্প্রিং, এই স্প্রিংটা এটা হচ্ছে শিথিল অবস্থায় ছিল, এই যে শিথিল অবস্থা। তুমি চিন্তা করবে এই বস্তুটা যে উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে। তুমি চিন্তা করবে এর সাথে সাথে আরেকটা বস্তু একটা চরকির মতো ঘুরতে থাকবে। যেমন আমি তোমারে বুঝাই, যখন এই বস্তুটা এখানে ছিল, স্প্রিংটা যখন স্প্রিংয়ের মাথায় ঝুলানো বস্তুটা যখন এখানে ছিল, তখন এই বলটা ধরো এখানে, তারপরে বোর্ডে দেখো এটা বিস্তারে গেল, এটা তখন ঘুরে এইখানে আসলো, এই যে বিস্তারে আসলো, ঘুরে আসলো, এখান থেকে ঘুরে এখানে আসলো। তারপরে বস্তুটা এখানে এখন, এই যে এই বস্তুটা এখানে এখন, তারপরে এখান থেকে নিচে নামবে, এই যে সাম্য অবস্থায় ফিরে যাবে, তখন এটা ঘুরে এখানে আসবে। তারপরে এখান থেকে এইখানে আসবে, ঘুরে এখানে আসবে, তারপরে আবার এইখান থেকে এখানে উঠে যাবে, এই যে এভাবে, এই এরকম। তাহলে যখন এখানে ছিল তখন এইটা, যখন এই পয়েন্টে গেল তখন এখানে আসলো, যখন এই পয়েন্টে আসলো তখন এখানে আসলো, যখন নেগেটিভ বিস্তারে গেল, এই যে নেগেটিভ বিস্তারে, তখন এই পয়েন্টে আসলো। এবার তারপরে আবার সাম্য অবস্থায় ফিরে যাবে, এই যে আবার সাম্য অবস্থায় ফিরে গেল। তাহলে কি হলো? এই যে চরকিটা একবার পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করলো। দেখো আমরা এর সাথে এটাকে মিল করতে পারি কিনা। এই চরকিটা একবার পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করলো, আর এই যে বস্তুটা এইটা সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ বিস্তারে গিয়ে, সাম্য অবস্থায় এসে দেন নেগেটিভ বিস্তারে গিয়ে আবার তার সাম্য অবস্থায় ফিরে আসলো। অর্থাৎ এটা একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করলো, এটা একটা পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করলো। এটা কিন্তু SHM গতি, বুঝছো? এটা SHM গতি। তুমি কিন্তু এটাকে SHM গতি বলতে পারবে না। এটা কি ভাই? এটা হচ্ছে বৃত্তাকার গতি, এটা হচ্ছে বৃত্তাকার গতি, এটাই SHM গতি, বাট এটা কি? বৃত্তাকার গতি। এখন কথা হচ্ছে আমরা এই সাম্য অবস্থান থেকে সরণের মান বের করার জন্য, সাম্য অবস্থাটা যখন এই যে স্প্রিংয়ের মাথায় ঝুলানো বস্তুটা এখান থেকে যখন এখানে, তখন তার সরণ হচ্ছে এটা, এই সরণের মানটা আমরা বের করতে চাই। তো সাম্য অবস্থান থেকে সরণের মানটা কোনো একটা মুহূর্তে সরণের মানটা বের করার জন্য আমরা একটা বৃত্তাকার গতির সাথে এটাকে কম্পেয়ার করে নেব। তো বৃত্তাকার গতির সাথে কম্পেয়ার করে দেখি তো সরণের মানটা বের করা যায় কিনা। হ্যাঁ যায়। দেখো কেমনে যায়। ধরো একটা চরকি, ঠিক আছে, এই যে বৃত্তাকার গতি সরল সন্ধিতে স্পন্দন গতি কিভাবে কম্পেয়ার করা যায়? একটা চরকির মাথায় একটা এরকম বস্তু বাঁধা আছে, ধরো এটা একটা কাঁটা, এই কাঁটার সাথে এখানে একটা বস্তু বাঁধা আছে। তো কি হবে? এখানে একটা মোটর লাগানো আছে, ধরো এখানে একটা মোটর ঘড়ির কাঁটার মতো মোটর লাগানো আছে, এটা এইভাবে ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে। তুমি কি করবা? এই দিক থেকে একটা টর্চ লাইটের আলো ফেলবা, টর্চ লাইটের আলো, আর এই পাশে একটা পর্দা রাখা আছে, এই যে পর্দা। তো তুমি টর্চ লাইটের আলো ফেলবা, আলো ফেললে পর্দায় ওই যে চরকির মাথায় যে বলটা আছে, ওই বলের ছায়াটা পড়বে। যখন দেখো বলটা এখানে, তখন তুমি দেখবা ওই বলের ছায়াটা এখানে পড়বে। যখন দেখো এইটা একবার ঘুরবে, এটা যখন এখানে পৌঁছাবে, তখন দেখবা কি বলের ছায়াটা এখানে চলে গেছে, এখানে। আবার এটা ঘুরে যখন এই পয়েন্টে আসবে, তখন দেখবা বলটা এখানে চলে আসছে। এটা এখানে যাবে, তখন বলটা দেখবা এখানে আসছে, আবার এটা যখন ঘুরে এখানে আসবে, তখন বলটা দেখবা আবার সাম্য অবস্থায় ফিরে আসছে। অর্থাৎ এরকমভাবে একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট করবে, এটা একটা পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করবে। তো এটা হচ্ছে SHM গতি, সরল সন্ধিতে স্পন্দন গতি, বুঝছো? এখন আমরা কি চাই? আমরা চাই সরণ বের করতে। দেখো ধরো সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণাটা কোনো একটা মুহূর্তে এখানে আছে, তাহলে এখানে থাকলে দেখো এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, তাহলে বলো তো এটা তো সরল সন্ধিতে স্পন্দন গতিতে তার অবস্থান, তাহলে এর ইকুইভ্যালেন্ট বৃত্তাকার গতিতে তার অবস্থান কোথায়? এই যে তাকাও, এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে, এইখানে, তাই না? তাহলে তার ইকুইভ্যালেন্ট পয়েন্ট বৃত্তাকার গতির জন্য এই পয়েন্টে, কিন্তু এই পয়েন্টে। তো আমরা কি চাই? আমরা চাই সরণ বের করতে। বোর্ডে দেখো এবার খুব সুন্দর করে বোঝো। এইটা হচ্ছে সাম্য অবস্থান থেকে তার সরণ x, এটা বের করতে চাই। তাহলে এটা যদি সাম্য অবস্থান থেকে সরণ x হয়,
তো এইটাও তো ভাই এক্স, এই যে এক্স পরিমাণ সরণ, এটাই আমরা বের করতে চাই। তাহলে চরকিটা, এই যে চরকির কাঁটাটা ঘুরে এখানে গেছে, কোথা থেকে? এখান থেকে যাত্রা শুরু করছিল t=0। তো t=0 এখান থেকে ঘুরে এখানে গেছে, তাহলে দেখো তো এতটুকু কোণে ঘুরে গেছে, যে কোণে ঘুরে গেছে এই কোণটা হচ্ছে থিটা। আর এটা তো বৃত্তাকার গতি, তো দেখো এর কৌণিক কম্পাঙ্ক দ্যাট মিন্স ওমেগা। এই কৌণিক কম্পাঙ্ক ওমেগা মানে কি? সহজ কথা, সরল ছন্দিত স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক ওমেগা মানে এই সরল ছন্দিত স্পন্দনের সাথে আমরা একটা বৃত্তাকার গতিকে কম্পেয়ার করতেছি না? তাহলে এই যে বৃত্তাকার গতিটা, এই বৃত্তাকার গতির কৌণিক বেগ দ্যাট ইজ ওমেগা। এই যে বৃত্তাকার গতিতে ঘুরতেছে এটা চরকিটা, এই বৃত্তাকার গতির সাথে এই সরল ছন্দিত স্পন্দন গতিটা রিলেটেড। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসা সরল ছন্দিত স্পন্দন গতির কৌণিক কম্পাঙ্ক, সেটাই আসলে এই বৃত্তাকার গতির কৌণিক বেগ ওমেগা। তাহলে তুমি আমাকে বলো তো থিটা আর ওমেগার মধ্যে সম্পর্কটা কি? t=0 এখানে ছিল, টি সময় এখানে পৌঁছাইছে, এটা হচ্ছে টি সময় পৌঁছাইছে। তাহলে s যেমন vt ঠিক তেমনি থিটা ওমেগা টি, ওমেগা টি। ওকে, তো আমরা এখন এই এক্স এর মানটা বের করতে চাই। একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাই, সর্বোচ্চ বিস্তার এইটা না, এই যে এইটা না সর্বোচ্চ সরণ, এই সর্বোচ্চ সরণকে আমরা বলবো বিস্তার। এই সর্বোচ্চ সরণ মানে দেখো তো এই বৃত্তের ব্যাসার্ধ, এটা না এ, তো এটা যদি এ হয় তাহলে এইটাও তো এ, এইটাও তো এ, তাই কি না? এটা যদি এ হয় তো এটাও তো এ। এখানে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের সাইন থেটা লিখো তো। সাইন থেটা সাগরের লবণ এক্স আর আছে অতিভুজ এ। তাহলে অতএব আমাদের টার্গেট এক্স, তাহলে এক্স হবে এ সাইন থেটা, অতএব এক্স হবে এ সাইন থেটা, আর এই থেটা কি? থেটা ওমেগা টি। এই যে হয়ে গেল সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণ। ঠিক আছে, দেখো সাইন ইকুয়েশন, সাইন এ সাইন ওমেগা টি, সাইন ইকুয়েশন, বুঝতে পারছো? এইবার শোনো, যদি সাম্য অবস্থা থেকে ঘোরা শুরু না হয়, এই যে এইখান থেকে যদি যাত্রা শুরু না হয়, সাম্য অবস্থা থেকে যদি যাত্রা শুরু না হয়, দেখো যাত্রাটা শুরু হচ্ছে সাম্য অবস্থান থেকে, অর্থাৎ যখন আমি হিসাব করা শুরু করছি তখন সাম্য অবস্থান থেকে যাত্রাটা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে সাম্য অবস্থান থেকে যদি যাত্রাটা শুরু না হইতো তাহলে কি হইতো? যদি সাম্য অবস্থান থেকে না হইতো, সাম্য অবস্থান থেকে না হলে, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু না হলে, সাম্য অবস্থান থেকে না হলে মানে কি? যখন তুমি স্প্রিংটাকে দুলতে দেখছো, ধরো এইটা হচ্ছে সাম্য অবস্থা, কিন্তু যখন তুমি স্প্রিংটাকে দুলতে দেখছো তখন অবস্থা হচ্ছে এটা, যে ধরো এই পয়েন্ট থেকে তুমি স্প্রিংটাকে দুলতে দেখছো, এইটা হচ্ছে বিস্তার, এই যে এই বিস্তার এসে দুলবে, এটা সাম্য অবস্থা, এটা সাম্য অবস্থা, কিন্তু তুমি যাত্রা শুরু করতে দেখছো এখান থেকে, অর্থাৎ t=0 হচ্ছে এখানে। আগে তো এই যে এখান থেকে এভাবে স্পন্দিত হচ্ছিল, কিন্তু এবার তুমি যখন দেখছো তখন ভাই এখান থেকে যাত্রাটা শুরু, এখান থেকে এভাবে স্পন্দিত হচ্ছে, অর্থাৎ শুরুটা হয়েছে এখান থেকে। তো যদি এখান থেকে শুরু হয় তাহলে ইকুইভ্যালেন্ট বৃত্তাকার গতি শুরু করতে থেকে, ধরো চরকির কথা যদি বলি, তাহলে চরকির শুরুটা করতে থেকে, এটা সেন্টার, দেখো চরকির শুরুটা হচ্ছে এইখান থেকে, এই যে এইখান থেকে চরকি শুরু, অর্থাৎ t=0 যখন যাত্রা শুরু করছে তখন অলরেডি সাম্য অবস্থান থেকে তার একটা সরণ আছে, অলরেডি সাম্য অবস্থান থেকে, কিন্তু এবার শূন্য সরণ নিয়ে যাত্রা শুরু করে নাই, সাম্য অবস্থান থেকে একটা সরণ আছে, ঠিক তেমনি সাম্য অবস্থান থেকে যেমন সরণ আছে ঠিক তেমনি সাম্য অবস্থান থেকে তার একটা কৌণিক দশা নিয়েও যাত্রা শুরু করতেছে। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে 0 ডিগ্রি কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে না, অলরেডি একটা কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে। কথা কি বুঝলা? এই যে এই কোণটা হচ্ছে ডেল, তাহলে t=0 সে যে কোণ নিয়ে যাত্রা শুরু করতেছে সাম্য অবস্থানের সাথে, এটাকে আমরা বলবো হচ্ছে আদি দশা কোণ। এটাকে আমরা কি বলবো? আদি দশা কোণ। ওকে, ডেল। এইবার তাহলে এখান থেকে ঘুরে একটু পরে এই বস্তুটা একটু পরে ধরো এখানে পৌঁছাইলো, এখানে একটু পরে, এটা কখন? t=t সময়। তাহলে তখন সাম্য অবস্থান থেকে সরণ হচ্ছে এইটুকু, এটাই আমরা বের করতে চাই x। তাহলে এর ইকুইভ্যালেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, এর ইকুইভ্যালেন্ট পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে t0 এখানে ছিল, t সময় এখানে আসলো। তাহলে দেখো এখান থেকে এতটুকু ঘুরে গেল, এই যে থেটা কোণে এতটুকু ঘুরে গেল, কত কৌণিক বেগ নিয়ে? ওমেগা কৌণিক বেগ নিয়ে। আমরা কি বের করতে চাই? আমরা এই যে সাম্য অবস্থান থেকে সরণ এক্সটা বের করতে চাই। তাহলে এইটা এক্স মানে দেখো তুলে নিয়ে আসো, এই যে দেখো সাম্য অবস্থান থেকে সরণ এইটা হচ্ছে এক্স। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো সর্বোচ্চ সরণ এটা বিস্তার এ, এই যে সর্বোচ্চ সরণ এটা বিস্তার এ, তাহলে এটা যদি বিস্তার এ হয় তাহলে এটাও তো ব্যাসার্ধ বিস্তার এ,
তাহলে এই ত্রিভুজের এবার তুমি সাইন থেটা লিখো। তাহলে সাইন থেটা হচ্ছে থেটা প্লাস ডেল, লম্ব এক্স আর অতিভুজ এ। আমরা চাই এক্স বের করতে, এক্স ইকুয়াল টু এ সাইন থেটা প্লাস ডেল, আর থেটা ইকুয়াল টু ওমেগা টি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল। বুঝতে পারছো? এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণ। ডেলের পরিচয় আদি দশা, আদি দশা, দ্যাট মিনস টি ইকুয়াল টু জিরোতে এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, ধনাত্মক দিকের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এটা হচ্ছে আদি দশা। বুঝতে পেরেছি? ওকে, এবার তুমি দেখো আমি তোমার একটু আদি দশা ব্যাপারটা বুঝাই। এই দশা, আদি দশা নিয়ে খুব প্যারা খায় অনেকে, ঠিক আছে? আদি দশা ব্যাপারটা একটু ক্লিয়ার হও, না হলে তরঙ্গটা বুঝতে পারবে না। আদি দশা মনে করো আমি বললাম টি ইকুয়াল টু জিরোতে পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস এ থেকে যাত্রা শুরু। তাহলে বলো তো আদি দশা কোণ কত? পজিটিভ বিস্তার থেকে, সাম্য অবস্থান না, পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু। তাহলে আদি দশা কোণ হচ্ছে π/2 প্লাস π/2 মানে 90 ডিগ্রি। তুমি যদি না বুঝো কোনো সমস্যা নেই, তুমি দেখো চিত্র দেখো, তারপরে ম্যাথমেটিক্যালিও বের করা যাবে। এইটা হচ্ছে সাম্য অবস্থা, কিন্তু সে এরকম সংকুচিত হয়ে, স্প্রিংটা সংকুচিত হয়ে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছে, এই পয়েন্ট, অর্থাৎ টি ইকুয়াল টু জিরোতে এক্স ইকুয়াল টু প্লাস এ, টি ইকুয়াল টু জিরোতে আমরা ম্যাথমেটিক্যালি দশাটা বের করতে পারি কিভাবে? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এক্স ইকুয়াল টু, তাহলে টি জিরোতে, টি এর মান জিরো বসাই দিব, এ সাইন জিরো প্লাস ডেল এক্স ইকুয়াল টু এ। এই যে টি জিরোতে এক্স ইকুয়াল টু প্লাস এ, তাহলে সাইন ডেল ইকুয়াল টু 1, সাইন ডেল ইকুয়াল টু 1। তাহলে বলো ডেলের মান কত? এই তো π/2। দেখো এটা ম্যাথমেটিক্যালি বের করছে। এবার যদি মনে করো ভাই চিত্র দিয়ে বের করে দেখান তো। আচ্ছা, তাহলে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, তাহলে এর ইকুইভ্যালেন্ট চোর কি আঁকে ফেলবা? এখান থেকে যাত্রা শুরু মানে এখান থেকে যাত্রা শুরু, এখান থেকে যাত্রা শুরু মানে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, এই যে এই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু মানে এই দেখো টি ইকুয়াল টু 0, তখন ডেল দেখো এই যে π/2 নিয়ে যাত্রা শুরু। বুঝলা? এবং তখন তুমি যদি সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার জন্য বিভিন্ন পয়েন্টের সরণের গ্রাফ আঁকো, দেখো এটা এক্স, এটা টাইম টি, কিন্তু ভালো করে বুঝবা টাইম টি, এটা কিন্তু ওয়েভ না। এই যে এখান থেকে যদি যাত্রা শুরু হয় তাহলে টি জিরোতে সরণ এটা, তারপরে সরণের মান আস্তে 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 কমে আসবে। দেখো সাম্য অবস্থান থেকে সরণ কম 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 0, তারপরে যখন নিচের দিকে তখন সরণ আবার বাড়তে 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 নিচের দিকে সর্বোচ্চ। তাহলে আমরা যদি এই মানগুলা নিয়ে বসাই বিভিন্ন পয়েন্টের, এই যে এই মানগুলো নিয়ে যদি এভাবে বসাই, এভাবে বসাই, এরকম দেখবা 0 পাবো। তারপরে নিচের দিকে এইভাবে, তারপরে নিচের দিকে এই যে এইভাবে পাওয়া যাবে। বুঝলা? এই যে এটা হচ্ছে আদি দশা। তাহলে আদি দশার ব্যাপারটা বুঝতে পারছো? আদি দশাটা কি? তাহলে বলো তো, যদি, আচ্ছা পরের চিত্র দেখাই, যদি এমন হইতো যে টি জিরোতে এক্স ইকুয়াল টু মাইনাস এ থেকে যাত্রা শুরু, মাইনাস এ থেকে যাত্রা শুরু, তাহলে তখন ব্যাপারটা হইতো এরকম যে এটা হচ্ছে সাম্য অবস্থা, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু। তাহলে চরকি তখন হইতো এই যে চরকিটা তখন হইতো এখান থেকে যাত্রা শুরু। তাহলে এখান থেকে যাত্রা শুরু হলে দেখো কোণ হচ্ছে 3π/2 ডেল, তখন ডেল হইতো 3π/2, এই যে এই দিক দিয়ে ঘুরে 3π/2, তাহলে 3π/2 অর মাইনাস π/2, অর মাইনাস π/2। তাহলে তখন চিত্রটা হইতো এরকম, এই যে এরকম হইতো চিত্রটা। ওকে, এরকম হইতো। তাহলে এক্স বনাম টি, এটা কিন্তু ওয়েভ না রে ভাই, এটা হচ্ছে বিভিন্ন সময় সরণ। এই দেখো সরণ এই 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 এই, তারপরে এক সময় 0, তারপরে এবার উপরের দিকে সরণ বাড়তে থাকবে, এই যে সরণ বাড়তে থাকবে, তারপরে আবার 0, এরকম চলতে থাকবে। ঠিক আছে? যদি আমি বলতাম এক্স ইকুয়াল টু জিরোতে, এক্স ইকুয়াল টু জিরোতে, সরি, টি ইকুয়াল টু জিরোতে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 0, তখন মানে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু। তাহলে তখন ব্যাপারটা হইতো এরকম আর কি। ঠিক আছে? বা এটা তো আমরা সহজে বুঝি, ধরো টি ইকুয়াল টু জিরোতে এক্স ইকুয়াল টু ধরো a/2 বললাম, a/2, তাহলে তখন ব্যাপারটা কেমন হইতো? একটু চিত্র আঁকি, তখন ব্যাপারটা কেমন হইতো? এটা হচ্ছে সাম্য অবস্থা, ধরো এটা হচ্ছে বিস্তার,
তো বিস্তারের অর্ধেক নিয়ে যাত্রা শুরু, মানে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু, এই পয়েন্ট থেকে যাত্রাটা শুরু। তার মানে এই যে এই পয়েন্ট থেকে যাত্রাটা শুরু, এই পয়েন্ট থেকে যাত্রাটা শুরু, এই পয়েন্ট থেকে এভাবে ঘুরতে থাকবে। তাহলে এই পয়েন্ট থেকে দেখো প্রথমে বিস্তারটা, এই যে প্রথমে সরণটা বাড়বে, প্রথমে এখান থেকে সরণটা বাড়বে, এই বেড়ে তারপরে দেখবা কমতে থাকবে, যে তারপরে কমতে থাকবে, দিয়ে এভাবে চলতে থাকবে। বুঝছো? বলো তো এখানে ডেল কত, এই ডেলটা কত এবার? যে ভাই এবার তো আর বলতে পারতেছি না, হিসাব করে বলতে পারবো। এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তাহলে টি জিরোতে এক্স এর মান এ বাই টু, এ সাইন ডেল, হিসাব করে আমরা বলতে পারবো। এ কাটাকাটি, সাইন ডেল হাফ। তো সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রি, পাই বাই 6 বা 30 ডিগ্রি। এই হচ্ছে আদিদশা। আদিদশা বোঝা গেছে? বোঝা গেছে, ডান। আদিদশা যদি বোঝা যায় তাহলে কাজ খতম। তাহলে আমরা এখান থেকে যাত্রা শুরু হলে, এখান থেকে যদি যাত্রা শুরু হয়, এরকম যদি হয়, তাহলে ডেল, আদিদশা ডেল 0। ওকে, যদি এরকম হয় তাহলে কি হবে বলো তো? এটা ডেল 0, বুঝছো? এরকম হলে কি হবে? এরকম হলে এখান থেকে যাত্রা শুরু, এই যে এখান থেকে নিচের দিকে আসবে। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টের ইকুইভ্যালেন্ট পয়েন্টগুলো এঁকে দিই, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে এটার ইকুইভ্যালেন্ট পয়েন্ট হচ্ছে এই যে এটা, আর এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট পয়েন্ট হচ্ছে এইটা, এখান থেকে যাত্রাটা শুরু। তাহলে কত ডিগ্রি? পাই বাই 2। তাহলে এই ক্ষেত্রে ডেল, সরি, পাই। তারপর যদি হয় এরকম, যে এই যে এখান থেকে এরকম, তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পয়েন্ট, এঁকে ফেলবা যে এইখান থেকে যাত্রাটা শুরু। ওকে, তাহলে তখন হবে ডেল পাই বাই 2। ওকে, তারপরে যদি এরকম হয়, এরকম, তাহলে ডেল হবে 3 পাই বাই 2 বা মাইনাস পাই বাই 2। এই যে 3 পাই বাই 2 বা মাইনাস পাই বাই 2। বুঝতে পারছো ঘটনা? তাহলে এগুলো একটু মাথায় রাখবা সুন্দর করে, এই চিত্র সুন্দর করে মাথায় রাখবা। এইবার শোনো, আমরা এখন থেকে এসেই সেম কণার সরণকে এক্স এর পরিবর্তে, যেটাকে আগের অধ্যায়ে পর্যাবৃত্ত গতির অধ্যায়ে আমরা এক্স দিয়ে লিখছি, এক্স এর পরিবর্তে ওয়াই দিয়ে লিখবো এখন থেকে। ঠিক আছে, যে ভাই আমরা তো আগে এক্স দিয়ে লিখতাম, এখন থেকে ওয়াই দিয়ে লিখবো। ওয়াই দিয়ে লিখলে ভালো হয়, এটা স্বাস্থ্যের জন্য ভালো। কেন লিখবো? স্বাস্থ্যের জন্য ভালো। একটা স্প্রিং, এই যে একটা স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলানো আছে, দেন এটাকে এইভাবে স্পন্দিত করা হচ্ছে। কখনো সেটা এখানে, এটা তার সাম্য অবস্থা, কখনো সেটা এখানে, তারপরে এখানে, এভাবে স্পন্দিত হচ্ছে। তাহলে এভাবে যদি স্পন্দিত হতে থাকে, তাহলে সাম্য অবস্থান এটা। তো নর্মালি এই দিকটা কি হয়? এক্স অক্ষ, আর এই দিকটা কি হয়? উপরের দিকটা কি হয়? ওয়াই অক্ষ, তাই না? বলো, এই যে উপরের দিকটা ওয়াই অক্ষ, আর এই দিকটা, উপরের দিকটা ওয়াই অক্ষ, আর এই দিকটা এক্স অক্ষ। এক্স দিয়ে লিখলে সমস্যা আছে তা বলতেছি না, কিন্তু উলম্ব দিকটা তো ওয়াই অক্ষ, তাই না? তাহলে আমরা কোনো একটা মুহূর্তে ধরো সরণ বের করতে চাই, এই যে কণাটা, এটা হচ্ছে সাম্য অবস্থা। তো কণাটা কখনো এখানে, এই যে 0, তারপর একটু পরে এখানে, এই যে সরণ এটা, তার একটু পরে এখানে সরণ সর্বোচ্চ, তারপরে আবার কম, তারপর আবার 0, তাই না? এভাবেই তো যাচ্ছে। আমি যদি আগে থেকে একটু দাগ দিয়ে নিই, এই যে এরকম। তো দেখো, এইদিকে আমরা নিচ্ছি টাইম টি, আর উপরের দিকে সরণ, এই সরণটাকে আমি ওয়াই দিয়ে লিখবো। কেন? কারণ এটা ওয়াই অক্ষ বরাবর না, এটা ওয়াই অক্ষ বরাবর, এই যে এটা ওয়াই অক্ষ বরাবর।
ঠিক আছে, এটা ওয়াই অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর সরণ, বলো তো এখানে কয়টা কণা আছে? এখানে কয়টা কণা? অনেকগুলো কণা। যে বলবে অনেকগুলো কণা তার ধরে কিন্তু মারবো আমি। কণা একটা, কণা একটা। কেন ভাই, আপনি না গত ক্লাসে বলছিলেন এটা তরঙ্গ, তরঙ্গের উপরে এরকম অনেকগুলো কণা থাকে। আমি কিন্তু দিলাম মায়ের, দিলাম যদি এটা বলো। আমি তো এখনো তরঙ্গে যাইনি রে ভাই, এটা তো তরঙ্গ না, এটা তো সরল সঞ্চিত স্পন্দন সম্পন্ন কণা। তো সরল সঞ্চিত স্পন্দন সম্পন্ন কণার সরণ ভার্সেস সময় আঁকতেছি। যেমন আদিতে তার সরণ ছিল শূন্য, এই যে শূন্য। একটু পরে তার সরণ এটা, এই যে সেই একটু পরে এটা। তারপরে একটু পরে তার সরণ সর্বোচ্চ এটা, তো একটু পরে সেই সরণ সর্বোচ্চ এইটা। তারপরে আবার কমে আসতেছে, সরণ কমে এই যে এতটুকু, তারপরে আবার কমে শূন্য, তারপরে আবার এই যে নিচের দিকে এতটুকু, এই যে নিচের দিকে এতটুকু, তারপরে এখানে গিয়ে আবার নিচের দিকে সর্বোচ্চ, তারপরে আবার কমে কমে গিয়ে আবার হচ্ছে শূন্য। তাহলে আমরা কি করতেছি, বিভিন্ন পয়েন্টে তার সরণের মানটা বসাচ্ছি। এই যে বিভিন্ন পয়েন্টে সরণের মানটা বসাচ্ছি। সরণের মানটা বসায় দেখতেছি যে গ্রাফটা হচ্ছে এরকম একটা গ্রাফ। তাহলে এটা বিভিন্ন পয়েন্টে তার সরণের মানটা বের করতেছি। কণা কয়টা? কণা হচ্ছে একটা। তাহলে বিভিন্ন পয়েন্টে তার সরণ, যেমন t1 সময়ে তার সরণ হচ্ছে y1, t2-তে তার সরণ y2, t3-তে তার সরণ ধরো y3, t4 বিন্দুতে, t4 সময়ে তার সরণ হচ্ছে y4। বিভিন্ন সময়ে তার সরণ, বুঝলা? তো উলম্ব বরাবর বলে এটাকে আমরা এখন থেকে y দিয়ে লিখবো, x দিয়ে লিখবো না। y দিয়ে লিখবো, x দিয়ে লিখবো না। ডান। এবার আসো, সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণার সরণের যে সমীকরণ x = a sin ওমেগা টি প্লাস ডেল। ওকে, x এর জায়গায় xটাকে আমরা কেটে দিব, x আর লিখবো না। তাহলে আমরা প্রকাশ করবো এবার y = a sin ওমেগা টি প্লাস ডেল। দেখো, আমি যদি তোমাকে বলি যে একটা সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কণা, ধরো স্প্রিং, স্প্রিংয়ের মাথায় ঝুলানো বস্তু এভাবে দুলতেছে, তুমি সরণ বের করো, তুমি আমাকে কি জিজ্ঞেস করবে? আমি যদি তোমাকে সরণ বের করতে দিই, আমি তোমাকে বিস্তার বলে দিব, যে কত বিস্তার স্পন্দিত হচ্ছে বলে দিব, ওমেগা বলে দিব, বা কম্পাঙ্ক বলে দিব। কম্পাঙ্ক বলে দিলে তুমি ওমেগা বের করতে পারবো, ওমেগা = 2πf। আদি দশা বলে দিব, এগুলো সব কনস্ট্যান্ট বলে দিব। বলে দিলে তুমি বলো তো সরণের মানটা বের করতে পারবা? আমি সব কিছু বলে দিলাম, দিয়ে বললাম সরণের মানটা বের করো। ঠিক আছে, সরণের মানটা বের করো। যেমন আমি তোমার একটা অ্যানিমেশন দেখাই, এই যে স্প্রিং, এই স্প্রিংয়ের মাথায় আমি এই যে 50 কেজি ভারটা এনে ঝুলালাম। 50 কেজি একটু বেশিই ঝুলাই, ধরো 100 কেজি একটা ভার ঝুলাই দিলাম। ঝুলাই দিলে ধরো একটা দুলতেছে, ইকুইলিব্রিয়াম পজিশন হচ্ছে এইটা, এই যে সাম্য অবস্থা, দেখো সবুজ কালি দিয়ে আঁকা হয়েছে। তাহলে সাম্য অবস্থা থেকে দেখো সবুজ কালি থেকে একবার নিচে একবার উপরে, একবার নিচে একবার উপরে উঠতেছে। এই যে এখানে একটা দাগ দেওয়া হয়েছে, সবুজ দেখা যাচ্ছে কিনা, এই পড়ে গেল। এই যে দেখো উপরে নিচে স্পন্দিত হচ্ছে। আমি যদি আর একটু বেশি ভার দিই, তাহলে আর একটু বেশি বিস্তার নিয়ে স্পন্দিত হচ্ছে। তখন ইকুইলিব্রিয়াম লাইন হচ্ছে এইটা, এই যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইন, এই যে তখন এটা দেখো, এই যে সাম্য অবস্থা, তার নিচে উপরে স্পন্দিত হচ্ছে। তো তোমাকে আমি সব কিছু বলে দিলাম, ধরো স্প্রিংয়ের ক্ষেত্রে ওমেগা বলে দিলাম, বিস্তার বলে দিলাম, সব কিছু বলে দিলাম, দিয়ে বললাম সরণ বের করো, কোনো একটা মুহূর্তে সরণ বের করো। এই যে কোনো একটা মুহূর্তে, শুধু সরণ বের করতে বললে তোমার মাথায় হাত এভাবে, হাই ভাই সরণ বের করতে পারবো না। কেন বের করতে পারবো না? কেন সরণ বের করতে পারবো না? কেন ভাই? কারণ এটা দুলতেছে, দেখেন এটা দুলতেছে, এক এক সময় সরণ এক এক রকম। এই যে সাম্য অবস্থান থেকে এক এক সময় তার সরণ এক এক রকম, কখনো উপরে কখনো নিচে, কখনো উপরে কখনো নিচে। আমি ভাই সরণটা কেমনে বের করব? আপনি একটু বলেন, কখন সরণ বের করব? এই যে কি কখন, কখন ভালো করে বুঝো। তাহলে তুমি একটা প্রশ্ন আমার জিজ্ঞেস করছো, কি প্রশ্ন জিজ্ঞেস করছো? কখন সরণ বের করব? কখন সরণ বের করব? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে কখন, তাহলে তোমাকে সরণ বের করতে হলে টিটা, সময়টা জানা লাগবে। ঠিক আছে, সময়টা জানা লাগবে কখন, কারণ এক এক সময় সরণের মান এক এক রকম। সময় বলে দিলে তুমি পারবা। তাহলে সরণ বের করতে গেলে তোমার একটা জাস্ট চলরাশির মান জানা লাগবে, সে হচ্ছে সময়। সেটা হচ্ছে সময়। এক একটা মুহূর্তে কণার সরণ এক এক রকম। তাহলে তোমাকে যদি বলি সরণ বের করো, তুমি আমাকে জিজ্ঞেস করবা ভাই কখন সরণ বের করব, আমার তখন এই সময়টা তোমাকে জানাইতে হবে। এই কারণে দেখো এই সমীকরণে, এই যে সরণের সমীকরণ
ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ধরো ডেলের মান জানো 30 ডিগ্রি, ধরো ডেলের মান π/6, ওমেগার মান ধরো 100, ওমেগার মান ধরো 100 পাই টি, তারপরে এ বিস্তার, বিস্তার ধরো 5 সাইন। বলো তুমি বের করতে পারবা ওয়াইয়ের মান? না। তুমি তখন বলবা ভাই টি বলেন, টি বলেন, তাড়াতাড়ি টি বলেন। টি না বললে আমি কেমনে বের করব? তখন আমি তোমাকে টিটা জানাই দিব। তাহলে টিটা জানানোর পরে তুমি গিয়ে ওয়াইয়ের মানটা, অর্থাৎ ওই মুহূর্তে তুমি সরণের মানটা বের করতে পারবা। তাহলে তোমার টি জানা লাগবে। তাহলে বোঝো, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার এই যে সরণ ওয়াই, সে আসলে টি এর ফাংশন, টি এর ফাংশন, বুঝলা? তার মানে এটা আসলে ওয়াই অফ টি, এটা আসলে ওয়াই অফ টি। তাহলে ওয়াই অফ টি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই যে এটা। তাহলে কার উপর নির্ভর করে? টি এর উপর। কয়টা চলক? একটা চলক, বাকি সবাই কি ধ্রুবক। শুধুমাত্র টি জানা থাকলে তুমি বের করতে পারবা। এইবার আসো, আমরা এখন তরঙ্গে যাব। এখন আমরা তরঙ্গে ডুব দিব। তরঙ্গ কি? তরঙ্গের সমীকরণ চাই এবার আমরা। অগ্রগামী, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তাহলে এবার একটু খুব ভালো করে বুঝতে হবে। দেখো, তরঙ্গের সমীকরণ, তরঙ্গের তরঙ্গস্থিত কণার সরণের মান, এইটা যদি তোমার জানতে হয়, তোমার কিন্তু একটা চলক দিয়ে হবে না, তোমার দুটো চলক লাগবে। কিভাবে দুটো চলক লাগবে? আমি ওই মানব ঢেউয়ের উদাহরণটা দিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ঠিক আছে, মানব ঢেউয়ের উদাহরণ। তো প্রথমে কি হয়েছিল? এই যে আবুল বাবুল ডাবুল সবাই এরকম দাঁড়ানো ছিল। ঠিক আছে, আমি এবার কোনো মতে একটু চিত্র আঁকতেছি। এই চিত্র তো সুন্দর করে আঁকা হয়েছিল, তুমি দেখছিলে, তাই না? তো মনে করো এই যে আবুল বাবুল ডাবুল সবাই এরকম আছে, এই যে এরকম আছে। এই এবার কি করা হয়েছে? একটা ঢেউ জেনারেট করা হয়েছে এখান থেকে। টিচার বাঁশি দিছে, বাঁশি দিলে এরা একটা নির্দিষ্ট হারমোনি মেনটেন করে উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে। তো এইটা হচ্ছে সাম্য অবস্থা। ধরো এটা হচ্ছে তাদের হাঁটু বরাবর লাইন বা কোমর বরাবর লাইন হচ্ছে এটা। তাহলে কি হচ্ছে? কেউ মনে করো এভাবে বসে আছে, তারপরে একটু পরে এ উঠে দাঁড়াইছে, এ আরো বেশি উঠে দাঁড়াইছে, সবচেয়ে বেশি উঠে দাঁড়াইছে, তারপরে এ বসতেছে, এ আরো বসতেছে, এ একেবারে মাথা এখানে দিয়ে বসে পড়ছে, এর মাথাটা নিচে চলে গেছে, এর মাথাটা আরো নিচে, এর মাথাটা সবচেয়ে নিচে, এই যে এরকম। এইভাবে তারা উঠতেছে বসতেছে চলতেছে, এইভাবে উঠতেছে বসতেছে চলতেছে। প্রথমে এরকম ছিল, সে বসছে, পাশের জন বসছে, ঠিক আছে, বা ধরো উঠছে, পাশের জন দেখা দেখি উঠছে, মানে এক কোণা থেকে আরেক কোণা ডিস্টারবেন্সটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। তাহলে আমরা এবার চাই কি? সরণ বের করতে, সরণ বের করতে। এইবার বোঝো ভালো করে, সরণ বের করতে গিয়ে কিন্তু বিপদে পড়ে গেছি আমরা। আমি যদি পাশাপাশি দড়িটাও দেখাই, ধরো এই যে দড়ি হাত দিয়ে ধরে রাখছো, দেন তুমি দড়িতে ঢেউ তৈরি করতেছো। তাহলে দড়িতে ঢেউ তৈরি করলে এই যে এভাবে ঢেউটা সামনের দিকে আগাবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, দড়ির ধরো এই একটা কণা, ধরো এই একটা কণা, সেই কণাটাকে একটু ভালো করে লক্ষ্য করো। সেই কণাটা এখানে এখানে এখানে, এই কণাটা কিন্তু এভাবে স্পন্দিত হচ্ছে। তোমাকে আমি এই জিনিসটা একটু দেখাই, আসো এই জিনিসটা একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। এইবার আমরা ওয়েভ তৈরি করব। এই যে তার, এই তার ওয়েভ তৈরি করবো। দেখো কণাগুলোর দিকে তাকাও, লাল কণা আছে, এই মাঝখানে মাঝখানে কিছু আকাশী কণা আছে। তাহলে আমরা ধরো ম্যানুয়ালি ওয়েভ তৈরি করব। তো ওই প্রান্ত ওখানে বাধা আছে, হ্যাঁ, ওই প্রান্তটা বাধা আছে, এই প্রান্ত এখানে আটকানো আছে। তা আমি এবার কি করব? এই প্রান্তটাকে ধরে, দেখো এটা হচ্ছে সাম্য অবস্থায়, যে এবার দেখো আমি ঢেউ তৈরি করতেছি, এই যে ঢেউ তৈরি করতেছি, দেখছো ঢেউ তৈরি হয়েছে না? তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, ভালো করে খেয়াল করো, যে কোনো একটা কণার দিকে খেয়াল করো, এই কণাটার দিকে তাকাও, হ্যাঁ এই কণাটার দিকে তাকাও। আমি যখন এটাকে এভাবে স্পন্দিত করব, তখন এই কণাটার দিকে একটু তাকাও তো, ও কি হচ্ছে? ও কি হচ্ছে দেখো তো, উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, তাই না? এরকম হচ্ছে না? বলো এই এই ঘটনাটা ঘটতেছে কিনা? তাহলে এইটা হচ্ছে সাম্য অবস্থায় আছে সবাই। টিচার বাঁশি দিবে, টিচার বাঁশি দিলে এই প্রান্ত থেকে তারা এই যে ওঠানামা 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 শুরু করবে, এইভাবে ওঠানামা 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 শুরু করবে। এটা হচ্ছে দ্রুত, এটা একটু স্লো, ধীরে 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 ধীরে। দেখো যত দ্রুত তত ফ্রিকোয়েন্সি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম, দেখবা? যত দ্রুত ফ্রিকোয়েন্সি বেশি, দেখবা তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। আর যত ধীরে দেখবা তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে।
তাই তো হওয়ার কথা। ভি এর সাথে এফ এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, সরি এফ এর সাথে ল্যামডার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। বোঝা গেছে? তাহলে এফ ল্যামডা পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক, এই কারণে দেখো এফ বেশি, দেখো তরঙ্গ দৈর্ঘ্য কম, ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য, ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য দেখো। আর এবার এফটাকে আমি কমাবো, দেখবা তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে। এই দেখো কত বড় তরঙ্গ দৈর্ঘ্য, দেখছো কত বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল এই জিনিসটা? তা আমরা এখন চাই কি তরঙ্গের সরণের সমীকরণ বের করতে। একটা তরঙ্গ এভাবে হচ্ছে, তরঙ্গের সরণের সমীকরণ বের করতে। তরঙ্গের সরণের সমীকরণ এটা মানে কি? এটা মানে হচ্ছে তরঙ্গ কি দিয়ে তৈরি? অনেকগুলো এসএইচএম কণা দিয়ে তৈরি, যারা পাশাপাশি বসে আছে তাদের মাধ্যমে একটা ডিস্টারবেন্স আস্তে 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 সামনে আগাবে। তাহলে আমি সরণ বের করতে চাই, তার মানে তরঙ্গ স্থিত কণার সরণই বের করতে চাই। এই যে একটা কণা, এই কণাটারই আমি সরণ বের করতে চাই। তাহলে কণাটা যখন এখানে আসে, ধর আমি সরণটা বের করতে চাই, এই সরণটা কোন দিক বরাবর? বলো কোন দিক? উল্লম্ব দিক, তার মানে ওয়াই। আমি আসলে এই ওয়াইটা বের করতে চাই, ওয়াই বের করতে চাই। তাহলে এই ওয়াই বের করতে গেলে বলো তো কয়টা প্রশ্ন তুমি আমার করবা? আমি তোমাকে বললাম এই যে একটা তরঙ্গ, এই তরঙ্গ স্থিত কণার সরণ বের করো। আসো এদিকে, আসো আসো, ভালো করে শোনো, ভালো করে শোনো। একটা তরঙ্গ, আমি তোমাকে বললাম এই তরঙ্গ স্থিত কণার সরণ বের করো। তুমি কি পারবা? তুমি কি পারবা? তুমি তখন আমাকে বলবা না ভাই দেখেন আপনি তো আমাকে সরণ বের করতে বলতেছেন, এখানে তো অনেকগুলো কণা, অনেকগুলো কণা আছে, তরঙ্গ স্থিত কণা অনেকগুলো। এই যে দড়ির কথা যদি বলি, তাহলে দড়ির উপর দেখো অনেকগুলো কণা আছে, এই একটা কণা, পাশে এই একটা কণা, এরকম অনেকগুলো কণা আছে, তাই না? এই অনেকগুলো কণা, এই প্রত্যেকটা কণার সরণ কি সবসময় একই? দেখো তো এই কণাটা সরণ এই যে এই কণাটা এখানে, এই কণাটা এখানে, এই যে কণাটা এটা এখানে, এই যে কণাটা এটা এখানে, এই যে কণাটা সেটা এখানে। এক একটা কণার সরণ দেখো এক এক রকম। এই যে এটার সরণ এটা, এটার সরণ এটা, এটার সরণ নিচের দিকে, এটারও নিচের দিকে, এক একটা কণার সরণ এক এক রকম। আমি তোমাকে বললাম তরঙ্গ স্থিত কণার সরণ বের করো, তখন তুমি আমাকে বলবা ভাই তরঙ্গ স্থিত এক একটি কণার সরণ এক এক রকম, এক একটি কণার সরণ এক এক রকম। আপনি তো আমাকে সরণ বের করতে বলতেছেন, আমি কার সরণ বের করবো? ইয়েস, প্রশ্ন বোঝো। আপনি তো আমাকে সরণ বের করতে বলছেন, ভাই কার সরণ বের করব? কার সরণ ভাই বের করব? আসলেই তো তাই। কোন তো অনেকে আছে, আবুল, বাবুল, ডাবুল, কাবুল, পিবুল, ইবুল, তারপরে ফিবুল, অনেকে আছে। তো কার বের করব ভাই? আবুলের না বাবুলের না কাবুলের না ডাবুলের না ইবুলের? কার বের করব ভাই? কার বের করব সেটা তো বলেন। আসলেই তো তাই না? কার বের করবা? এটা তো একটা প্রশ্ন। তাহলে তোমাকে আমার বলে দিতে হবে যে এর সরণ বের করো, যে কোনো একজনের সরণ বের করো। সেটা আমি কেমনে বলবো জানো? সেটা আমি কিভাবে বলবো জানো? আমি বলবো যে এই যে দেখো এখানে উৎপত্তি হয়েছে, তরঙ্গের যাত্রা শুরু এখান থেকে x0, x, এই দিকটা x অক্ষ অর্থাৎ এ আছে মূল বিন্দুতে। এবার দেখো এক একটা কণা এক এক দূরত্বে আছে, এই কণাটা আছে এখানে, এই কণাটা আছে এখানে, এই কণাটা আছে এত দূরে, এই কণাটা আছে এত দূরে, এক একটা কণা এক একটা দূরে আছে। তো তরঙ্গ স্থিত যে কণাগুলো, সেই কণার তো এরকম করে কোনো নাম হয় না, আবুল বাবুল ডাবুল নাম তো আর হয় না। তা আমি যদি বলি কোন কণার সরণ বের করব, তখন তুমি আমাকে কিভাবে বলবা? তুমি আমাকে কিভাবে বলবা যে ভাই এই কণাটার সরণ বের করেন? তুমি তখন আমাকে এক্স বলে দিবা। দেখো এক একটা কণার এক্স এক এক রকম। এই কণাটার এইটাকে যদি আমি বলি x1, এই কণাটার এটা হচ্ছে x2। দেখো x2 আলাদা আলাদা, এক একটা কণার x এর মান এক এক রকম। তাহলে কার সরণ এটা আমি তোমাকে বলে দিব x এর মান বলে দিয়ে, x এর মান তখন আমি তোমাকে বলে দিব যে আচ্ছা এই যে উৎপত্তি স্থল যেখান থেকে আর কি অরিজিন, মূল বিন্দু, তার থেকে x দূরে যে কণাটা আছে সেই কণার সরণ বের করো। তাহলে তুমি তখন এই যে কণার সরণ এটা পেয়ে গেলা। বলো তো আগে সরল ছন্দিত স্পন্দন গতির জন্য, এই যে সরল ছন্দিত স্পন্দন গতি, তখন কি আমি তোমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করতাম? তখন আমি যদি বলতাম এই সরণ বের করো, তুমি কি বলতে ভাই কার সরণ বের করব?
এটা যদি জিজ্ঞেস করতে তাহলে দিতাম একটা মায়ের। কার সরণ মানে কণাই একটা, আবার কার সরণ, ওর সরণই বের করবা। কিন্তু এখানে এসে ঝামেলা হচ্ছে কণা কয়টা, অনেকগুলা কণা। তাহলে এক একটা কণার এক্স এর মান এক এক রকম। দেখো এইখান থেকে যদি যাত্রা শুরু হয় তাহলে আবুল আছে মূল বিন্দুতে, এই যে এর নাম আবুল, ও আছে মূল বিন্দুতে, বাবুল আছে একটু এক্স দূরে, কাবুল আছে আরেকটু এক্স দূরে, ডাবুল আছে আরেকটু এক্স দূরে, ইবুল আছে আরেকটু এক্স দূরে। দেখো এক একজনের এক্স এর মান এক এক রকম, এই যে এক্স এর মান। তাহলে এগুলা এক্স আলাদা, এক একটা কণার এক্স এক এক রকম। আমি তোমাকে তখন এক্স বলে দিব, এক্স এর মানটা বলে দিব। ডান। এবার শোনো, এক্স এর মান বলে দিলেও তুমি সরণ বের করতে পারবে না। কেন? ধরো আমি তোমাকে বলে দিলাম ইবুলের সরণ বের করো, অর্থাৎ ইবুলের জন্য এক্স এর মানটা বলে দিলাম, অর্থাৎ কণা ফিক্সড করে দিলাম যে তরঙ্গস্থিত কোন কণার সরণ, সেই কণা আমি তোমাকে ফিক্সড করে দিলাম যে এই কণাটার সরণ বের করো। কিন্তু তারপরে পড়ে গেছো তুমি মুশকিলে। তুমি ধরো আমি এর কণা এর সরণ বের করবা বলে দিছি, কিন্তু তুমি ওর কাছে গেছো, ওর কাছে গিয়ে দেখতেছো ও খালি দুলতেছে, ও খালি স্পন্দিত হচ্ছে, ও কিন্তু থেমে নেই। অর্থাৎ তোমাকে বলছি এর সরণ বের করো, তাহলে ওর সরণ কখনো শূন্য, কখনো ওর মাথাটা এখানে, কখনো ওর মাথাটা এখানে, কখনো আবার এখানে, কখনো আবার সর্বোচ্চ বিস্তারে, মানে এইভাবে ও খালি এইভাবে স্পন্দিত হচ্ছে। তাহলে ওর তো ভাই সরণ তো এক এক সময় এক এক রকম। তাহলে এইবার বলো তো কি বলতে হবে যদি তুমি সরণ বের করতে চাও, কি বলতে হবে? ইয়েরই সরণ বের করবা, আবুলের ইবুলেরই সরণ বের করবা। তো ইবুলের সরণ বের করতে গেলে তোমার আর কি জানা লাগবে? কি জানা লাগবে? কার সরণ এক্স বলে দিছি, এক্স, বুঝছো? সরল সন্ধিতে স্পন্দন গতির ক্ষেত্রে সরণকে এক্স দিয়ে লিখছিলাম না? এখানে বলো তো আমরা কেন তাড়াতাড়ি চেঞ্জ করে সাম্য অবস্থান থেকে এই যে সরণটা, এই সাম্য অবস্থান থেকে সরণটাকে বলো তো কেন তাড়াতাড়ি এই সাম্য অবস্থান থেকে সরণটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করলাম বলো তো? ওয়াই দিয়ে কেন প্রকাশ করলাম বলো তো? কারণ এইবার তো এক্স একটা ফ্যাক্টর। আমি যদি এই কোন কোণার সরণ এটাকে এক্স দিয়ে লিখি, আবার সাম্য অবস্থান থেকে তার এই যে সরণটা এটাকেও যদি আবার এক্স দিয়ে লিখি তাহলে তো বিপদ। এই কারণে আমরা কি করছি, ওয়াই অক্ষের দিকে সরণটাকে ওয়াই আর এক্স অক্ষের দিকে সরণটাকে এক্স দিয়ে আমরা প্রকাশ করতেছি। এই কারণে এই কাজটা করছি আমরা, বুঝছো? তাহলে আমরা এক্স বলে দিলাম, বলে দিলে তুমি বুঝলা যে আচ্ছা ঠিক আছে এই কোণাটা সরণ, কিন্তু ওই কোণাটা সরণ এক এক সময় এক এক রকম, এক এক সময় এক এক রকম। তাহলে তাড়াতাড়ি তুমি আমাকে আবার একটা কথা জিজ্ঞেস করবা যে ভাই কখন সরণ বের করবো, এই যে। তাহলে দ্বিতীয় কোশ্চেন, এটা ছিল 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে এবার 2 নম্বর কোশ্চেন যে ভাই কখন ওর সরণ বের করব, কখন সরণ বের করব, বের করব। তো তখন আমি তোমাকে বলবো যে 2 সেকেন্ড পরে, তরঙ্গ শুরু হওয়ার 2 সেকেন্ড পরে সরণ বের করো, অর্থাৎ তখন টি বলে দিব, টি বলে দিব। তাহলে তুমি এবার বলো তরঙ্গ স্থিত কোনো কণার সরণ বের করতে গেলে তোমার কয়টা চলক জানা লাগবে? কয়টা চলকের মান জানতে হবে? আননোন কোয়ান্টিটি কয়টা? দুটো, একটা টি, একটা এক্স। তাহলে তরঙ্গ স্থিত কণার সরণের সমীকরণের চলক দুটো থাকতেই হবে, একটা এক্স আর একটা টি থাকতে হবে। তাহলে এখানে ওয়াই হবে এক্স আর টি এর ফাংশন, অর্থাৎ ওয়াই অফ এক্স কমা টি, ওয়াই অফ এক্স কমা টি। আমরা এই যে সরণটা ওয়াইটা বের করব, এই ওয়াই আসলে ওয়াই অফ এক্স কমা টি, এইটা আমাদের বের করতে হবে। হবে এক্স এবং টি দুইটা চলক, দুইটি চলক, দুটি চলক থাকবে। তাহলে ওয়াইয়ের মান বের করতে গেলে দুইটা চলকের মান আমাদের জানা লাগবে। বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো? দেখো যদি না বুঝতে পারো আমি লাস্ট আরেকবার বলতেছি। দেখো একটা দড়ি তুমি হাতে ধরে নিয়ে বসে আছো, এই পাশে ধরো দড়ির আরেক প্রান্ত গাছে বাঁধা হয়েছে, গাছে বাঁধা হয়েছে। এবার এই প্রান্তটাকে ধরে নিয়ে এইভাবে স্পন্দিত করতেছো, স্পন্দিত করলে এরকম দড়িতে তরঙ্গ তৈরি হয়েছে। তো দড়িতে এরকম অনেকগুলো কণা আছে, এই যে তরঙ্গ স্থিত অনেকগুলো কণা, অনেকগুলো কণা। তো এক একটা কণার সরণের মান এক এক রকম, এক একটা কণার সরণের মান এক এক রকম। তা আমি তোমাকে বললাম কোন কণার সরণ বের করবা, এরকম এ বি কণা, সি কণা, ডি কণা, ই কণা, এরকম অনেকগুলো কণা। ধরো এই কণাটা পি কণা, তাই আমি বললাম পি কণার সরণ বের করো। তাহলে পি কণার সরণ বের করলে আমি তোমাকে তখন এক্স বলে দিব যে আচ্ছা পি কণাটা আছে এক্স দূরে, পি কণাটা আছে এক্স দূরে, এক্স বলে দিব। এক্স এর মানটা বলে দিলাম। এবার এটা হচ্ছে সাম্য অবস্থান। এই সাম্য অবস্থান থেকে এই যে পি কণার সরণ ওয়াইটা আমাদের বের করতে হবে। কিন্তু আমরা দেখতেছি আমরা এক্স দূরে পি এর কাছে গেলাম, পি এর কাছে গিয়ে দেখতেছি পি খালি উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে, উঠতেছে বসতেছে। তো তখন তো আমার বলতে হবে যে ভাই কখন সরণ বের করব, তাহলে টি তখন বলে দেব।
তাহলে টি বলে দিলে তুমি একটা সরণ পাবা। তাহলে টি সময় তার সরণ ওয়াই। তো এই যে ওয়াই অফ এক্স কমা টিটাই আমাদের দরকার। এটাই হচ্ছে তরঙ্গ স্থিত কণার সরণ। তরঙ্গ স্থিত কণার সরণ। তুমি যদি এখনো না বুঝো, তোমাকে আমি আরেকটা উদাহরণ দিই, তুমি বুঝো। ধরো আমরা মানব ঢেউ, আমরা স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে আমরা ধরো পিটি প্যারেড গ্রাউন্ডে গেছি। তো পিটি প্যারেড গ্রাউন্ডে মনে করো যে তোমাদের স্কুলের, তোমাদের কলেজের ছেলেমেয়েরা এরকম মানব ঢেউ তৈরি করতেছে। তো মানব ঢেউ কেউ কে তৈরি করছে? আবুল, বাবুল, ডাবুল, কাবুল, ইবুল, ফিবুল, পিবুল, কিবুল, সবাই, ঠিক আছে, সবাই মিলে তৈরি করছে। সাউন্ড প্রবলেম হচ্ছে, এই যে সাউন্ড প্রবলেম হলে তো কিছু করার নাই। সাউন্ড প্রবলেম এটা হচ্ছে যুদ্ধের কারণে হচ্ছে। সাউন্ড প্রবলেম এটা যুদ্ধের কারণে হয়। ওকে, আচ্ছা, সাউন্ড সমস্যা হলে তাড়াতাড়ি চলে যাও, ফেসবুকে চলে যাও, ফেসবুকে সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, সাউন্ড মাঝে মাঝে একটু সমস্যা হইতে পারে। তো ধরো কোথায় ছিলাম আমরা পিটি প্যারেড গ্রাউন্ডে ছিলাম, তাই না? আমরা বিজয় দিবসে বা স্বাধীনতা দিবসে এরকম এই যে মানব ঢেউ তৈরি করবে, আমরা সেটা দেখতে যাবো। হ্যাঁ, তো মানব ঢেউ কে তৈরি করতেছে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম, এই তোমাদের স্কুলের কে তৈরি করছে? তুমি বলে ভাই আবুল, বাবুল, ডাবুল, কাবুল, ফিবুল, ইবুল, সবাই মিলে তৈরি করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি আর তুমি স্টেডিয়ামে বসে আছি, গ্যালারিতে বসে আছি, আর এরা মাঠের মধ্যে এইভাবে ঢেউ তৈরি করতেছে। টিচার বাঁশি দিছে, বাঁশি দেওয়ার পরে এ শুরু করছে, এই যে টিচার বাঁশি দিলে এ শুরু করছে, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, এভাবে একটার পর একটা এভাবে স্পন্দিত হওয়া শুরু করছে। বুঝছো? তো এবার আমি তোমাকে বললাম যে আচ্ছা একটা কাজ করো তো, দেখো তো সবাই তো উঠতেছে বসতেছে, তুমি স্মরণ বের করে নিয়ে আসো তো, সাম্য অবস্থান থেকে স্মরণ। তো তুমি তখন আমার দিকে তাকায় বলবো, ভাই এটা কেমন কথা বললেন? দেখেন, সবার স্মরণ কি সমান? সবাই যদি একসাথে ওঠে, একসাথে বসে, একসাথে বসে ঢেউ বা তরঙ্গ হবে না। তখন তুমি আমার বলবা যে ভাই স্মরণ তো এক একজনের এক এক রকম, আপনি বললেন স্মরণ বের করে নিয়ে আসো, এটা কি মানে হয়? আপনি কার স্মরণ বের করতে হবে সেটা বলেন না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই যে একেবারে শুরুতে যে আছে, শুরু থেকে 10 মিটার দূরে যে আছে, তো তুমি তখন দেখলে শুরু থেকে 10 মিটার দূরে দেখেছে, তুমি বলো ভাই শুরু থেকে 10 মিটার দূরে পিবুল আছে, পি। হ্যাঁ, বললাম হ্যাঁ, ওর স্মরণ বের করো। তাহলে এই যে আমি তোমাকে এক্সটা বলে দিলাম, তুমি তখন পিবুলের কাছে গেলা, ধরো এ হচ্ছে পিবুল, এই যে এ হচ্ছে পিবুলের কাছে গেলা, গিয়ে দেখলা পিবুল খালি উঠছে বসছে। তখন তুমি আবার আমার দিকে ফেরত আসবা, ফেরত এসে জিজ্ঞেস করবো, ভাই আমি পিবুলের কাছে গেলাম, গিয়ে দেখলাম পিবুল খালি উঠছে বসছে, তো পিবুলের যে স্মরণ বের করবো, কখন বের করবো? তখন আমি তোমাকে বলেছিলাম আচ্ছা তাহলে তরঙ্গ শুরু হওয়ার 10 সেকেন্ড পরে বের করবা। তো তখন তুমি বলছো আচ্ছা ঠিক আছে। তাহলে 10 সেকেন্ড পরে তুমি কি করবা? হাতে একটা ক্যামেরা নিয়ে গেছো, তাহলে কার? পিবুলের। ওকে, কয় সেকেন্ড? 10 সেকেন্ড। ঘড়ি ধরছো, 10 সেকেন্ড যখনই হবে তখনই একটা ছবি তুলবা, তাহলে ছবি তুললে তুমি একটা স্মরণ তুমি পাবা, ওই স্মরণের মানটাই বের করে নিয়ে আসবা। বুঝছো? আমরা আসলে এই যে এভাবে তরঙ্গ আঁকি না, এটা আসলে তরঙ্গের একটা ছবি। কারণ কি, আমরা যখন তরঙ্গটাকে আঁকছি তখন এই দেখো ওয়াই এর স্মরণ হচ্ছে এইটুকু, সরি পি এর স্মরণ এইটুকু, কিন্তু পি এর স্মরণ তো সবসময় এটা না, এটা তো কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের। তাহলে এটা কিন্তু একটা স্টিল পিকচার, বুঝতে পারছো? এটা কিন্তু একটা স্টিল পিকচার, স্থির ছবি। এটা কিন্তু একটা স্থির তরঙ্গের আসলে ছবি। তরঙ্গ আসলে গতিশীল জিনিস। ওকে, তাহলে আমরা মোটামুটি তরঙ্গ স্থিত কণার স্মরণের সমীকরণ, দুইটা চলকের ফাংশন, এই ব্যাপারটা বুঝে গেছি। তাহলে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার ক্ষেত্রে চলক একটা, কিন্তু তরঙ্গের ক্ষেত্রে কয়টা? দুইটা। এবার আমরা কি করব? এই তরঙ্গের, অগ্রগামী তরঙ্গের সমীকরণটা আমরা বের করব। আসো, হেডিং লিখো, অগ্রগামী তরঙ্গের সমীকরণ, মানে ওই যে তরঙ্গ স্থিত কণার সমীকরণ। এই সমীকরণ বের করব। দেখি এই সমীকরণে দুটো চলক থাকে কিনা। ঠিক আছে, তাহলে অনেকগুলো কণা পাশাপাশি এরকম বসেছিল, বসে তারা তরঙ্গ তৈরি করছে। এই যে আমি এই প্রান্ত ধরছি, এখান থেকে তরঙ্গ শুরু। তরঙ্গ স্থিত কণাগুলা ধরো একটা কণা, এরকম অনেকগুলো কণা। ওকে, এবার যখন এর মধ্যে দিয়ে তরঙ্গটা চলা শুরু করবে, যখন তরঙ্গ চলা শুরু করবে, যখন এরকম তরঙ্গ চলা শুরু করবে,
তরঙ্গ চলা শুরু করবে, আমরা সরণ বের করতে চাই। কার সরণ? ধরো এর সরণ, এই যে এটার সরণ, এটা আমরা বের করতে চাই ওয়াই। ওকে, তাহলে এবার একটু শোনো, মনোযোগ দিয়ে দেখো, বোর্ডে তাকাও, শোনো। তাহলে যখনই তরঙ্গটা শুরু হয়েছে, শুরু হয়ে কিন্তু এখান থেকে হয়েছে, এটা কিন্তু তরঙ্গের উৎপত্তি, অরিজিন। ধরো এটা ও বিন্দু, এই ও বিন্দুতে কণাটা, এই যে এই কণাটা ও বিন্দু, ও কণা, তরঙ্গের উৎপত্তি কণা, ও কণা, এখান থেকে কিন্তু তরঙ্গটা শুরু হয়েছে। তাহলে এই যে কণাটা, এই কণাটা কোথায় আছে? কোথায়? এই কণাটা আছে x ইকুয়াল টু 0-তে। কোথায় আছে? x ইকুয়াল টু 0-তে এই কণাটা আছে। ওকে, তাহলে এই কণাটা দেখো, আমরা যখন দেখছি যে তরঙ্গ শুরু, রেডি 1 2 3 স্টার্ট, তখন ও এই যে সাম্য অবস্থান, এই সাম্য অবস্থান থেকে যাত্রা শুরুটা করছে, মানে সাম্য অবস্থান থেকে ওঠা নামা শুরু করছে এখান থেকে। বলো ভাই, বলো এ কেমন কণা? এই যে কণাটা, এই কণাটা কেমন কণা? এটা SHM কণা, তাই কি না? এটা SHM কণা। তাহলে যখন তরঙ্গটা শুরু হইলো t0-তে, এখান থেকে চলা শুরু করছে, অর্থাৎ এখান থেকে উপরে যাবে, এইভাবে চলতে থাকবে, এইভাবে দুলতে থাকবে। তাহলে t0-তে সে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করছে। তাহলে বলো, সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু যদি করে t0-তে, এখান থেকে সে যাত্রা শুরু করছে, তাহলে সাম্য অবস্থান থেকে যদি t0-তে যাত্রা শুরু হয়, তাহলে আদি দশা কত? আদি দশা ডেল। এই ডেল কত? ডেল হচ্ছে 0। অনেকে বলতে ভাই, যদি যাত্রাটা এখান থেকে শুরু করে, হ্যাঁ করতেই পারে, তাহলে আদি দশা তখন আর ডেল 0 হবে না, কিন্তু আমার আঁকা চিত্র অনুযায়ী ডেলের মান 0। ওকে, তো এই কণাটা কেমন কণা? SHM কণা। তো আমি যদি বলি এই কণার জন্য সরণ কত বের করো, তো দেখো এই কণার জন্য সরণ বের করতে গেলে তোমার আর এক্স জানা লাগবে না, কারণ এক্স তো 0ই রে ভাই, ও তো একেবারে অরিজিনে আছে। তাহলে এর জন্য এই কণার সরণ যদি আমরা বের করতে চাই, সরণ এক্স যদি আমরা বের করতে চাই, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ডেলের মান 0 বসালে 0 বসাবা, 0 হলে তখন হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ঠিক আছে, যদি 0 হয় কণার সরণ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, যদি ডেল 0 হয়, ডেল 0 হলে তখন হবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এইবার দেখো, এবার কি হয়েছে? ডিস্টারবেন্স তরঙ্গে শুরু হয়েছিল ও বিন্দুর কোণা থেকে, এভাবে ডিস্টারবেন্স এক সময় এইভাবে দুলতে দুলতে, মানে স্পন্দিত হতে 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 এক সময় পি এর কাছে আসছে। এই যে ও আর এটা পি, ও এর ডিস্টারবেন্স, ও থেকে তরঙ্গ শুরু, ও এর ডিস্টারবেন্সটা এক সময় পি এর কাছে পৌঁছাইছে। এই যে পি এর কাছে ও এর ডিস্টারবেন্সটা পৌঁছাইছে। তো আমরা কোনো একটা মুহূর্তে এই পি এর সরণটা বের করতে চাই, ঠিক আছে, এটাই আমরা চাই, পি এর সরণটা কোনো একটা মুহূর্তে বের করতে চাই। তো তুমি একটা জিনিস একটু খেয়াল করো, ভালো করে বোঝো জিনিসটা। দেখো, এই ডিস্টারবেন্স আমরা তৈরি করবো একটা পালস ক্রিয়েট করে, ধরো একটা পালস ক্রিয়েট করে একটা ডিস্টারবেন্স আমরা ক্রিয়েট করব। যেমন আমি এখানে একটু এই পাশে দেখাই, কয়েকটা চিত্র দেখো, পাশাপাশি দেখো, তাহলে বুঝবা। দড়িটা প্রথমে এরকম ছিল, তো আমি কি করলাম? একটা পালস ক্রিয়েট করলাম, এই প্রান্ত ধরে এরকম একবার বাড়ি দিছি, এই এরকম, তাহলে একটা পালস ক্রিয়েট হয়েছে। এই যে একটা পালস ক্রিয়েট হয়েছে, সেই পালসটা কি হবে? আস্তে আস্তে এই দড়ির উপর দিয়ে, এই দড়ির উপর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে। এই পালসটা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে। তো ধরো এই ছিল কণাটা, এইটা ছিল কণাটা, ও কণাটা। তাহলে ও কণাটা এই যে একটা ডিস্টারবেন্স ফিল করছে, দেখো ও কণাটা লাফ দিয়ে উঠছে, ও কণাটা সাম্য অবস্থায় ছিল, লাফ দিয়ে উঠছে, ঠিক আছে, এটা ছিল ও কণা। আর এই পয়েন্টে ছিল হচ্ছে পি কণা। দেখো ও এর যে ডিস্টারবেন্সটা, এই ডিস্টারবেন্সটা ফিল করলো কে? প্রথমে ফিল করলো হচ্ছে ও কণাটা। সেই ডিস্টারবেন্সটা একটা সময় পি এর কাছে চলে আসবে, দেখবা পি এর কাছে চলে আসবে। কিভাবে? একটু পরে তুমি দেখবা এই ডিস্টারবেন্সটা, এই পালসটা এখানে চলে আসছে। তার একটু পরে দেখতে পারবা এই ডিস্টারবেন্সটা বা পালসটা এখানে চলে আসছে। তার একটু পরে দেখতে পারবা যে ডিস্টারবেন্সটা বা পালসটা এখানে এসে ধাক্কা লাগছে, প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়ে উল্টা দিকে দিয়ে এবার উল্টা দিকে অগ্রসর হচ্ছে। এই যে পালসটা উল্টা দিকে অগ্রসর হচ্ছে, দেখো চিত্রটা বুঝো, এটা একটা মানে ভিডিও। এই যে পালসটা, এই পালসটা আমি কি করছি? হাত দিয়ে এরকম একটা পালস ক্রিয়েট করছি, এই পালসটা
ভি বেগে সামনের দিকে আগাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে দেখো এই যে ও কণাটা যে ডিস্টারবেন্সটা ফিল করছে, সেই ডিস্টারবেন্সটা একটা সময় এসে কিছুক্ষণ বাদে পি কণার উপরে চলে গেছে। এই যে ও কণার ডিস্টারবেন্সটা পি কণার উপর চলে গেছে, তারপর এখানে এসে প্রতিফলিত হয়ে এবার আবার উল্টা দিকে ব্যাক করতেছে, এভাবে উল্টা দিকে ব্যাক করতেছে এই যে পালসটা। তাহলে এই পালসটা দেখো তো দড়ির মধ্য দিয়ে ট্রাভেল করে সামনে আগাচ্ছে না। এবার আমি যদি কন্টিনিউয়াসলি এরকম পালস ক্রিয়েট করি, এই কন্টিনিউয়াসলি পালস ক্রিয়েট করলে তখন এরকম ঢেউ দেখতে পারবো কন্টিনিউয়াসলি। তো দেখো আমি তোমার দেখাই কন্টিনিউয়াসলি পালস ক্রিয়েট করলে আমরা ঢেউ দেখতে পারবো কিনা। দেখো তো এই জিনিসটা বুঝো কিনা। দেখো এবার আমরা একটা পালস ক্রিয়েট করবো, বোর্ডে দেখো আমরা একটা পালস ক্রিয়েট করব। দেখো এই যে বোর্ডে দেখো পালস, এই যে দেখো এই যে একটা পালস ক্রিয়েট করলাম, টিং টিং টিং, দেখছো? তাহলে কি হলো দেখো, এই যে ও বিন্দুতে এটা হচ্ছে ও বিন্দুর কণাটা প্রথমে ডিস্টারবেন্সটা ফিল করছে, এই যে ও বিন্দুটা লাফায় উঠছে, তারপরে একটু পরে এটা, তারপরে একটু পরে এটা, তারপরে একটু আস্তে আস্তে পালসটা সামনের দিকে অগ্রসর হয়েছে, দেন প্রতিফলিত হয়ে ব্যাক করতেছে। তাহলে এদিকে তাকাও, নাড়া দিলাম ওকে, সেই নাড়া খাইলো কে একটু পরে, সেই নাড়াটা কে অনুভব করলো? আমি নাড়াটা দিলাম কাকে? নাড়া দিলাম হচ্ছে ও বিন্দুতে যে কণাটা ছিল তাকে একটু নাড়া দিলাম। সেই মানে ধাক্কাটা একটু পরে কার কাছে চলে গেল? পি এর কাছে চলে গেল। ধরো এটা পি, দেখো এই যে একটু পরে পি এর কাছে চলে আসছে, একটু পরে পি এর কাছে চলে আসছে না? তাহলে ডিস্টারবেন্সটা দেখো এই তরঙ্গের মধ্যে দিয়ে, তরঙ্গ স্থিত এই যে কণাগুলো পাশাপাশি আছে, কণাগুলো স্থানান্তরিত হয়ে সামনে যায় নাই, এই ডিস্টারবেন্সটা তরঙ্গের মধ্য দিয়ে মানে অগ্রসর হয়ে সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, এভাবে অগ্রসর হয়ে সামনের দিকে যাচ্ছে। কি বোঝা গেছে? তাহলে ব্যাপারটা বোঝো, ও বিন্দুর যে কণাটা, সেই কণাটার যা সরণ হয়েছিল ধরো T0-তে, এখান থেকে শুরু, সেই সরণটা একটু পরে টি সময় পরে এর হয়েছে না? দেখো তো টি সময় পরে পি এর হয়েছে না? দেখো এই কথাটা তুমি বোঝো কিনা। ও কণার T=0-তে সাম্য অবস্থা থেকে সরণ সেটা এইটা সমান পি কণার T=T সময়ে সরণ। বুঝছো? ধরো তুমি কক্সবাজারে সমুদ্রে স্নান করতে গেছো, তো তুমি কি করছো? তুমি একটু ছোট মানুষ, তো তুমি একটু পাড়ের দিকে দাঁড়াইছো, আর তোমার বড় ভাই ধরো একটু বড় মানুষ, ও একটু দূরে সরে গেছে, সমুদ্রের ঢেউয়ের মধ্যে চলে গেছে। তুমিও ঢেউয়ের মধ্যে আসো, তুমিও পানির মধ্যে আসো। এবার দেখবা সমুদ্রে বড় বড় ঢেউ আসবে, তো তোমার ভাইয়া একটু আগে এই সামনে আছে, তোমার ভাইয়াটা এখানে আছে, এখানে, আর তুমি এখানে আসো। তাহলে এদিক থেকে সমুদ্রে পানির ঢেউ আসতেছে, তো যখন ঢেউটা আসবে তখন প্রথমে তোমার এই যে ও কণার উপর আশ্রে পড়বে। ধরো তোমার এটা ভাই আর এটা হচ্ছে তুমি, তাহলে ও কণার উপর আশ্রে পড়বে। এই যে ও কণার উপর আশ্রে পড়লো, তো যখনই ও কণার উপর আশ্রে পড়বে দেখা পানিতে গিয়ে দেখো ঢেউ যখন আসবে তখন এরকমভাবে লাফ দিয়ে উঠো, তাই না? এরকমভাবে লাফ দিয়ে উঠো। তাই যে ও কণার যে সরণটা হলো, ও কণা এরকম লাফ দিয়ে উঠলো, যখনই তরঙ্গের উপর দিয়ে গেল তখন ও কণাটা লাফ দিয়ে উঠলো। তো ও কণাটা যখন লাফ দিয়ে উঠলো, সেই ডিস্টারবেন্সটা একটু পরে পি কণার উপর চলে যাবে, একটু পরে এই যে পি কণার উপর চলে যাবে। এই যে এটা পি কণা, এটা ও কণা। তাহলে ও কণা যতটুকু এরকম লাফ দিয়ে উঠলো, ও কণার যে সরণটা হলো, একটু পরে সেই সরণটা কার হলো? পি কণার হলো। কিন্তু একই সাথে হলো না, একই সাথে না, একটু পরে। ও কণা লাফ দিয়ে ওঠার একটু পরে পি কণাটা লাফ দিয়ে উঠছে, কি তাই কি না? তাহলে ও কণাটার যা সরণ পি কণাটা তাই সরণ, ঠিক আছে, কিন্তু একটু পরে। ও কণার যা সরণ পি কণার সরণ একটু পরে তাই, অথবা পি কণার যা সরণ একটু আগে ও এর সরণ তাই ছিল, একটু আগে ও এর সরণ তাই ছিল। বলো বুঝছো কিনা আমার কথাটা? আচ্ছা ধরো এইখান থেকে এই পালসটা ট্রাভেল করে এখানে যাইতে যে সময়টা লাগলো, ধরো ও বিন্দুতে যে কণাটা আছে আমি বললাম তার জন্য x0, এই যে ওতে যে আছে তার জন্য আমি বললাম x0। ও কোথায় আছে? মূল বিন্দুতে। আর পি কোথায় আছে? পি আছে এখান থেকে x দূরে। এই যে এ হচ্ছে x0-তে আছে,
আর এ আছে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স পয়েন্টে, এক্স দূরে আছে। তাহলে এক্স জিরোতে আছে ও, আর এক্স ইকুয়াল টু এক্স পয়েন্টে আছে এক্স দূরে আছে। এক্স দূরে আছে কে? এক্স দূরে আছে পি। তাহলে এখান থেকে ওর দূরত্ব কত? এক্স। এবং এই পালসটা কত বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে? পালসটা ভি বেগে। তাহলে তুমি বলো তো ও থেকে এই পালসটা পি এর কাছে যাইতে কত সময় লাগলো? ও থেকে পি এর কাছে যেতে সময়, ও থেকে পি এর কাছে ডিস্টারবেন্স মানে পালস, ডিস্টারবেন্স বা পালস যেতে বা পৌঁছাতে সময়, এই সময়টা হচ্ছে টি। আচ্ছা, টি সময় কত বেগে গেল? পালসের বেগ কত? তরঙ্গ বেগ, পালস সমবেগ, সেটা হচ্ছে ভি। তাহলে ভি বেগে টি সময় এক্স দূরত্ব অতিক্রম করলো, তাই না? সমবেগে না? তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু ভিটি, বলতে পারি তো? তাহলে টি ইকুয়াল টু কত? এক্স ডিভাইডেড বাই ভি। টি ইকুয়াল টু কত? এক্স ডিভাইডেড বাই ভি। বুঝতে পারছো? বুঝা গেছে? টি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ভি। তাহলে এইবার একটু সুন্দর করে তাকাও, সুন্দর করে দেখো। এটা ছিল পি কণা, এটা ছিল পি কণা, এটা ছিল ও কণা, ও কণা। তাহলে ও কণার যে সরণ কখন কখন টি জিরোতে, ও কণার সরণ টি জিরোতে, ঠিক আছে? বা ধরো টি জিরো লাগবে না, ও কণার সরণ। আর এইটা হচ্ছে এক্স দূরে, এই যে পি কণার সরণ এটা ওয়াই। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে ও থেকে পিতে তরঙ্গ পৌঁছাইতে সময় লাগলো, এই পালসটা ও থেকে পি এর কাছে পৌঁছাইতে সময় লাগছে টি সময় লাগছে। তাহলে দেখো ভালো করে বোঝো, এই লাইনটা ভালো করে বুঝবা। ওয়াই অফ পি অ্যাট টি ইকুয়াল টু ওয়াই অফ ও অ্যাট টি মাইনাস এক্স বাই ভি। বলো এই জিনিসটা বুঝলা কিনা? বলো এই জিনিসটা বুঝলা কিনা? এই লাইনটা বুঝলা কিনা? যে ভাই না বুঝলাম না, আচ্ছা বাংলা লিখি তাহলে বুঝবা। আসো বাংলা লিখি। যে কোনো মুহূর্তে একটা কাজ করি আমরা, এখানে এই সময়টাকে ডেলটি লিখি, ডেলটি দিই, এই সময়টা ডেলটি, এখান থেকে এখানে পৌঁছাইতে সময় ডেলটি। তাহলে ভি ডেলটি, ওকে ঠিক আছে। এবার আসো, ঠিক আছে, এক্স জিরো থেকে এক্স দূরে পি এর কাছে পৌঁছাইতে, ও থেকে পি এর কাছে পৌঁছাইতে যে সময়টা লাগছে সেই সময়টা হচ্ছে ডেলটি সময়। ভি বেগে ডেলটি সময় ও থেকে পি এর কাছে পৌঁছাইছে, তাহলে পালস ও থেকে পি এর কাছে যাইতে সময় লাগছে ডেলটি সময়, ওকে। তাহলে ডেলটি সময়, এটা টি সময় না, এই ও থেকে পি এর কাছে গেল ডেলটি সময় গেল, ওকে। তাহলে এবার আসো, কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, অর্থাৎ ধরো আমি চাইলাম টি সময় যে কোনো মুহূর্ত, তাহলে যে কোনো মুহূর্তে পি এর সরণ হবে ডেলটি সময় আগে উৎপত্তি মানে অরিজিন, উৎপত্তি স্থলে মানে এক্স জিরোতে, এক্স জিরোতে কে আছে? এক্স জিরোতে ও আছে। তাহলে উৎপত্তি স্থলে এক্স জিরোতে ও কণার সরণ। এবার দেখো বাংলা বুঝো কিনা। ও কণার সরণ, ঠিক আছে, ও কণার সরণ। তাহলে দেখো আমি তোমারে আরেকটু সুন্দর করে বুঝাই, এই জায়গাটাতে অনেকে বুঝে না, একেবারে একটু টাইম জোন দিয়ে বুঝাই। ধরো এই যে এখান থেকে তরঙ্গটা, এই পালসটা ও এর কাছ থেকে, পালসটা এই যে পি এর কাছে, ও এর কাছ থেকে পি এর কাছে আসতে সময় লাগে হচ্ছে ধরো 5 মিনিট সময় লাগে, দ্যাট ইজ ডেলটি। তাহলে কোনো একটা মুহূর্তে ধরো তরঙ্গ চলতেছে, আমি চাই সকাল 8টায় সরণ, সকাল 8টায়। তাহলে এই যে পি এর সরণ অর্থাৎ ওয়াই অফ পি সকাল 8টায়, 8টা AM এ, ওয়াই অফ পি 8টা AM এ
ও পি এর সরণ যা হবে এইটা হবে ঠিক 5 মিনিট আগে অর্থাৎ 7:55 ঠিক 5 মিনিট আগে অর্থাৎ 7:55 ও এর সরণ অর্থাৎ ওয়াই অফ এ কততে 7:55 অর্থাৎ 8টা মাইনাস হচ্ছে 5 মিনিট আগে, ঠিক আছে, 8টা বাজার 5 মিনিট আগে 7:55 তাহলে 0.05 5 মিনিট আগে মানে 7:55 সহজ কথা, 8টা থেকে 5 মিনিট বাদ 5 মিনিট আগে অর্থাৎ 7:55 7:55 7:55 ও এর সরণ। বলো এইটুকু বুঝছো কিনা? এটুকু বুঝলে কাজ শেষ, কাজ শেষ। এইবার তুমি এক্স এই ওয়াই ও জানো, ওয়াই ও জানো, হ্যাঁ এই যে ওয়াই ও বের করে আসছিলা x0-তে যে আছে তার সরণ এই যে বের করে আসছিলা। তো আমরা কণার সরণকে কি দিয়ে লিখছি? এক্স দিয়ে না, এক্স দিয়ে তো লেখা যাবে না, এখন ওই যে ঝামেলা ঝামেলা এই ঝামেলার কারণে আমরা কি করবো, এটাকে এক্স দিয়ে না লিখে এটাকে কি দিয়ে লিখবো? ওয়াই দিয়ে। তাহলে এটাকে ওয়াই দিয়ে লিখবো। তাহলে এটা ও বিন্দুর যে কণা সেটা উৎপত্তি স্থলে কণা, তো সে যদি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করে, সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে তার যে সরণটা সেই সরণটা ওয়াই অফ ও সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি। যদি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করে, যদি সাম্য অবস্থা থেকে না করে, যদি সাম্য অবস্থা থেকে না করে, না করতেই পারে, তাহলে সাম্য অবস্থা থেকে যদি না করে তাহলে তার হবে এ সাইন ওমেগা টি প্লাস ডেল। দেখো এখানে তরঙ্গস্থিত যতগুলো কণা আছে ভালো করে বুঝো, তরঙ্গস্থিত যতগুলো কণা আছে এক্স মুক্ত কণা একমাত্র ও কণা, এক্স মুক্ত কণা, এক্স নাই, তার জন্য এক্স জানা লাগবে না, এক্স এর মান বসানো লাগবে না। বলো এটা এটা বুঝছো কিনা? এখানে যতগুলো কণা আছে তোমারে যদি যে কোনো কণার সরণ আমি বের করতে দিই, তুমি আমার জিজ্ঞেস করবা ভাই এক্স এর মান বলেন, ভাই এক্স এর মান বলেন, ভাই এক্স এর মান বলেন, তুমি একমাত্র একজনের জন্য আমার জিজ্ঞেস করবে না ভাই এক্স এর মান জানার দরকার নেই, থাক, সেটা হচ্ছে ও, কারণ ওর এক্স কত? 0। তো তুমি যদি ওর সমীকরণে x0 বসাও লাভ নেই, এক্স তো 0। তাহলে একটা কণা উৎপত্তি স্থলে কণা অরিজিনে যে কণাটা আছে তার জন্য x0, তো x যদি 0 হয় তাহলে তার সমীকরণ তো সরল চন্দিত স্পন্দন সম্পন্ন কণার যা সমীকরণ তাই হবে। এবার আমরা চালাকি করে এটার মাধ্যমে যে কোনো কণার সরণ বের করতে পারি কিনা? হ্যাঁ পারি তো, এটার মাধ্যমে যে কোনো কণার সরণ বের করতে পারি তো। এটা তো উৎপত্তি স্থলে যে কণাটা ছিল যার জন্য এক্স জানার দরকার নেই, এক্স লাগবে না। তাহলে এর যে সরণ 7:55-তে, ও কণার যা সরণ 7:55-তে, পি কণার তাই সরণ 8টায়, তাহলে তো পি কণার সরণ বের করা যায়, তাহলে তো পি কণার সরণ বের করা যায়। বলো বুঝলা কিনা? ও কণার উৎপত্তি স্থলের কণাটা বের করার জন্য, কণার সরণ বের করার জন্য এক্স জানার দরকার নেই, এক্সট্রা জানার দরকার নেই, কারণ সে কোথায় আছে? উৎপত্তিতে, অরিজিনে, এক্স এর মান লাগবে না। তাহলে এক্স কত? 0, এক্স 0। তাহলে তার জন্য সমীকরণ সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার যা সমীকরণ তাই, কোনো এক্স লাগবে না। তো আমরা চাইতেছি আরে অন্যান্য কণার জন্য তো এক্স লাগবে রে ভাই, এই কণাটার জন্য এক্স লাগবে, এই কণাটার জন্য এক্স লাগবে, এই কণাটার জন্য এক্স লাগবে, অন্যান্য সকল কণার জন্য তো এক্স লাগবে। তো এটা তো একটা ঝামেলা হয়ে গেল। তাহলে যে কোনো কণার সরণ কি ও এর মাধ্যমে বের করা যায়? যাই তো, যে কোনো কণার সরণ তো ও এর মাধ্যমে বের করা যায়, কারণ ও এর উপর দিয়ে এই যে আমরা যখন এরকম পালস ক্রিয়েট করতেছি, ও এর উপর দিয়ে যে পালসটা আসতেছে সেই পালসটা একটু পরে পি এর উপর চলে আসতেছে, তাহলে ও এর যা সরণ একটু পরে পি এর তাই সরণ। তাহলে পি এর সরণ 8টাতে যা 7:55-তে ও এর সরণ তাই ছিল। ডান, কথা কি বুঝছো? তাহলে এবার দেখো সুন্দর করে দেখো, অর্থাৎ এই যে পি এর সরণ 8টার সময় যা সেটা ও এর সরণ ছিল 7:55-তে, 7:55-তে। তাহলে আমরা ও এর সরণের সমীকরণ, ও এর সরণের সমীকরণ কি জানি? বোর্ডে তাকাও, ও এর সরণের সমীকরণ কি জানি? এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই যে এটা জানি, এটা হচ্ছে আমরা এর সরণের সমীকরণটা জানি। y0, ওয়াই ও, সরি ওয়াই ও, আচ্ছা ওয়াই ও তো টি সময় না, টি সময় তো না, আচ্ছা তো কখন? টি এর জায়গায়, টি এর জায়গায় টি মাইনাস এক্স বাই ভি, টি এর জায়গায় টি মাইনাস এক্স বাই ভি, অর্থাৎ তুমি লিখলে টি, আরে ভাই টি তো না,
টি না, আমি ওয়াই পি চাচ্ছি টিতে, ওয়াই পি চাচ্ছি, পি এর সরণ চাচ্ছি টিতে। তাহলে তুমি যদি বলো আচ্ছা ঠিক আছে তাহলে এখানেও টি বসালাম, তাহলে তো হইলো না, তাহলে তো হইলো না। দেখো তো ওয়াই পি 8টা, 8টা, এটা ইকুয়াল টু ওয়াই ও কি 8টা, নো ওয়াই ও তো 8টা না, ওয়াই ও তো 7:55, তাহলে 8 থেকে তো 5 মিনিট বাদ দিতে হবে, অর্থাৎ টি থেকে বাদ দিতে হবে, কতটুকু বাদ দিতে হবে, এক্স বাই ভি বাদ দিতে হবে, এই যে ডান ডান। তাহলে অতএব এই যে পি কণার সরণ, তাহলে ওয়াই অফ পি কোন মুহূর্তে, টি মুহূর্তে, টি সময়ে পি কণার সরণ, টি সময়ে পি কণার সরণ, এটা ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স ডিভাইডেড বাই ভি প্লাস কি প্লাস হচ্ছে ডেল। বাহ, সুন্দর তো, হয়ে গেল তো। তাহলে অতএব এই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াই পি টি, তো আমরা আর ওয়াই পি টি দেওয়ার দরকার নেই, ওয়াই দিয়ে প্রকাশ করব, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স ডিভাইডেড বাই ভি প্লাস ডেল। এই যে এটাই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের যে কোনো সরণ বের করো। এবার দেখো, তুমি দেখো এখান থেকে তুমি সরণ বের করতে চাও, তোমার এক্স আর টি জানা লাগবে, দেখো বাই টি বলেন কখন আর কোন কোণা এক্স, কখন কোন কোণা, কখন কোন কোণা, কখন কোন কোণা, ডান, হয়ে গেল। এই তো অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা বের করে ফেললাম। দেখো তো এই সমীকরণের মধ্যে এক্স চলক আছে না, এক্স চলক আছে কিনা, আছে, টি আছে কিনা, আছে, ঠিক আছে, কথা কি বুঝছো? তাহলে আরেকবার আমার দিকে তাকাও, আসো এদিকে, আসো আসো। কোন কোণার জন্য এক্স জানার দরকার নেই, যে ভাই উৎপত্তি স্থলে যে কোণাটা আছে তার জন্য এক্স জিরো, সে তো উৎপত্তি স্থলে আছে, মূল বিন্দুতে আছে, তো তার জন্য এক্স জানার দরকার নেই। আচ্ছা যেহেতু তাহলে এক্স জানার দরকার নেই, এক্সটা তুমি আর জিজ্ঞেস করবা না, তাহলে কি জিজ্ঞেস করবা, শুধু টি। তাহলে শুধু টি জিজ্ঞেস করলে সেটা তোর সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা, ও কণাটা, ও কণাটা। তা আমি তোমার বললাম ও কণার সরণের সমীকরণ কি, তুমি বললাম ও কণার সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা, ও কণার সরণের সমীকরণ এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আমি বললাম যদি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু হয়, তখন তুমি বললা ভাই ডেলের মান 0 বসাই দিয়েন, যদি সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু হয় ডেলের মান 0 বসাই দিয়েন, ঠিক আছে। এইবার আমি তোমাকে বললাম আমি তো ও কোণার সরণ চাচ্ছি না, আমি তো যে কোনো কোণার সরণ চাই। তাহলে ভাই যে কোনো কোণার সরণ তো বের করবেন। দেখুন তরঙ্গের শুরুটা কোত্থেকে, উৎপত্তি স্থল ও কোণা থেকে শুরু, তাহলে ও কোণা থেকে শুরু, তাহলে ও কোণা আগে লাফ দিয়ে ওঠে, তার একটু পরে বাদবাকি কোণা লাফ দেয়, তাই না? তাহলে আপনি তো পি কোণার সরণ বের করবেন। তাহলে দেখেন ও কোণা যখন এই যে লাফ দিয়ে উঠলো কয়টায়, 7:55, তার 5 মিনিট পরে পি কোণাও লাফ দিয়ে উঠবে। তাহলে আমি বললাম আচ্ছা তাহলে 5 মিনিট পরে পি কোণার যা সরণ হবে সেটা তো তাহলে 5 মিনিট আগে ও কোণার সরণের সমান। তুমি বললা হ্যাঁ ভাই তাই তো। তাহলে এই যে 5 মিনিটে তরঙ্গ কতটুকু গেল, এক্স দূরত্ব গেল, কত বেগে, ভি বেগে। তাহলে আমরা সেই বেগটা বের মানে সেই দূরত্বটা সময়ের সাথে আমরা সম্পর্কটা বের করতে পারি, এক্স ইকুয়াল টু ভিটি। তো আমরা সেটাই লিখলাম যে এক্স ইকুয়াল টু ডেল টি, এই যে ডেল টি সময়। তাহলে ডেল টি এক্স ইকুয়াল টু যদি ডেল টি হয়, তাহলে এক্স ইকুয়াল টু ডেল টি, ভি ডেল টি হলে ডেল টি ইকুয়াল টু এক্স বাই ভি। ওকে, তাহলে বুঝলাম এক্স বাই ভি। তাহলে ও থেকে পি এর কাছে যাইতে সময় লাগবে এক্স বাই ভি। তাহলে টি সময়ে পি কোণার যে সরণটা হবে, পি কোণার যে সরণটা হবে এক্স বাই ভি সময় আগে, এক্স বাই ভি সময় আগে, মানে 5 মিনিট আগে, 5 মিনিট আগে ও কোণার সরণটা তাই হবে। ওকে ঠিক আছে, তাহলে 5 মিনিট আগে ও কোণার সরণ বের করি, অর্থাৎ টি মাইনাস এক্স বাই ভি, এই সময় আগে ও কোণার সরণ বের করি। তাহলে ও কোণার সরণ হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তখন তুমি বলবা ভাই টি তো, এটা তো টি সময় বের করতেছেন, না 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 টি সময় না। তাহলে কি বলবো, টি 5 মিনিট আগে, অর্থাৎ এক্স মাইনাস ভি, এক্স বাই ভি সময় আগে, ডান, শেষ। এই তো, এটাই তো কাহিনী, এটাই তো আমি তরঙ্গ স্থিত যে কোনো কোণার সরণ বের করে ফেললাম। ঠিক আছে, আর রিপিট করা যাবে না, যথেষ্ট রিপিট করা হয়েছে, ঠিক আছে, অনেক সুন্দরভাবে রিপিট করছি। এরপরে তুমি দড়িতে ঢেউ বুঝবা। এই যে দেখো, যদি না বুঝো দেখো, এই যে দেখো, এই দেখো, ধরো এই কোণাটা ও কোণা, এই কোণাটা পি কোণা, বলো কে আগে লাফায় ওঠে, কে আগে লাফায় উঠলো, ও কোণা, তার একটু পরে পি কোণা। তাহলে ও কোণা থেকে পি কোণা একটু পরে লাফায় উঠলো, তাহলে পি কোণার সরণ হবে ডেলটি সময় আগে পি কোণা, মানে পি কোণার সরণ হবে ডেলটি সময় আগে ও কোণার সরণের সমান, ঠিক আছে, ওকে ডান। ঠিক আছে, যথেষ্ট সুন্দর করে বুঝাই দিছি। এরপরে আর মানে এর এর আর বোঝানো সম্ভব না, ঠিক আছে, আর সহজভাবে বোঝানো সম্ভব না। তো এইবার আসো,
আমরা এই তরঙ্গস্থিত কণার যে সরণের সমীকরণটা পাইলাম, এই সমীকরণটাকে আমরা এবার আরেকটু ভাঙবো। এ সাইন এ বিস্তার না, এই যে বড় হাতের এ দিয়ে লিখছি না, এখন থেকে এই বড় হাতের বিস্তারটাকে এ সাইন ওমেগা টি মাইনাস এই যে তরঙ্গ এদিকে অগ্রসর হচ্ছে কত বেগে, ভি বেগে। তা আমরা ধরো কোন একটা কণা পি কণা, তার সরণ বের করলাম ওয়াই। ওয়াই ইকুয়াল টু আমরা পাইলাম এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি, ওমেগা এক্স বাই ভি প্লাস হচ্ছে ডেল। তো এইবার শোনো, এই এটাকে এখন আমরা বিস্তারটাকে এই অধ্যায়ে তুমি বড় হাতের এ দিয়ে লিখতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বোর্ড বইগুলোতে বিস্তারকে ছোট হাতের এ দিয়ে লিখছে, বড় হাতের একে ছোট হাতের এ দিয়ে লিখছে বিস্তারকে। এই যে বিস্তারটাকে এ দিয়ে লিখছে ছোট হাতের এ দিয়ে। তাহলে ছোট হাতের এ দিয়ে যদি লিখি আমরা, তাহলে এ সাইন ছোট এ সাইন এ যে ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি প্লাস ডেল। তো দেখো এইটা হচ্ছে তরঙ্গের সমীকরণের একটা ফরম্যাট। এই এবার আমরা এখানে কিছু ভাঙচুর চালাবো। এ সাইন ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি, তো ভি ইকুয়াল টু এফ ল্যামডা আর ওমেগা ইকুয়াল টু 2 পাই টি, বা ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তো এটা যদি আমরা এখানে লিখি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ ভি বাই এফ এক্স বাই ভি, আর ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে 2 পাই বাই ল্যামডা এক্স। হ্যাঁ, এই ভি ইকুয়াল টু এফ ল্যামডা লিখলাম, এফ ল্যামডা, তাহলে প্লাস হচ্ছে ডেল। তখন কি হলো, এফ এফ কাটাকাটি গেল, তো ওয়াই ইকুয়াল টু সমীকরণ পাওয়া গেল এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স প্লাস ডেল। এই যে এটা এই ডেল। এবার আসো আরেকটু ভাঙচুর চালাই আমরা। ওয়াই ইকুয়াল টু মানে কয়েকটা ফরম্যাট আমরা বের করতেছি, এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স প্লাস ডেল। তো যদি এখান থেকে ওমেগাকে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগাকে 2 পাই বাই টি লেখা যায়, টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স প্লাস ডেল। তো 2 পাই বাই শুধু 2 পাই কমন চলে আসে, তাহলে এ সাইন 2 পাই, তখন টি বাই বড় টি মাইনাস এক্স বাই ল্যামডা প্লাস হচ্ছে ডেল। 2 পাইটাকে কমন নিয়ে আসলাম, ও ও ও সরি, এই যে প্লাস 2 পাই এখান থেকে কমন গেল, প্লাস ডেল, এই যে এটা। তাহলে তখন এই আরেকটা ফরম্যাট, ওকে। এবার দেখো আমরা যদি এখান থেকে y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স প্লাস ডেল লিখি, দেন এ সাইন এই ওমেগা মানে 2 পাই এফ টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স প্লাস ডেল। ওকে, এবার এফ ইকুয়াল টু জাস্ট খালি সমীকরণের সূত্রের খেলা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, তাহলে 2 পাই ভি বাই ল্যামডা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স প্লাস ডেল। তাহলে এ সাইন 2 পাই বাই ল্যামডা কমন নাও, এ সাইন 2 পাই বাই ল্যামডা কমন নাও, তাহলে ভিটি মাইনাস এক্স প্লাস ডেল। তাহলে এই আর একটা ফরম্যাট, তাহলে টোটাল এই 4টা ফরম্যাট, এই যে টোটাল এই 4টা ফরম্যাট। এবার কথা হচ্ছে ভাই ম্যাথ করার জন্য কোনটা মাথায় রাখবো, আমি যেটা বলবো সেটা, এই যে এটা। তুমি বাকিগুলো মাথায় রাখতে পারো, বিভিন্ন বইতে করছে, বাট আমরা এটা মাথায় রাখবো। এটা মাথায় রাখলে আর একটাও মাথায় রাখার দরকার নেই, আমরা দেখো ডেলটাকে রাখছি কিন্তু সমীকরণে, দেখবা আমাদের বোর্ড বইগুলোতে ডেলটাকে নাই করে দিছে, কেন?
ওরা বলতেছে আচ্ছা যখন তরঙ্গ যাত্রা শুরু করে তখন আসলে তরঙ্গস্থিত কণার যে উৎপত্তি স্থানে যে কণাটা ছিল তার আসলে সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু হয়েছিল। অর্থাৎ যখন আমি তরঙ্গটাকে দেখছি না, যখন আমি দেখছি তরঙ্গটাকে, তখন আসলে t=0-তে আমি তরঙ্গটাকে এখান থেকে চলতে দেখছি, এখান থেকে, অর্থাৎ del0 নিয়ে যাত্রা শুরু করতে আমি দেখছি। ঠিক আছে, অর্থাৎ আদিতে আমি তরঙ্গটাকে এখান থেকে চলতে দেখছি, এই যে আদিতে এখান থেকে চলতে দেখছি। তাহলে del0-তে আমি del0 নিয়ে আমি তরঙ্গটাকে, del0 আদি দশা নিয়ে আমি তরঙ্গটাকে চলতে দেখছি। তো যদি ভাই এরকম হয়, এরকম যদি হয়, হতেই পারে, তাহলে এই যে সমীকরণগুলো আমরা শিখলাম সব জায়গায় ডেলের মান 0 হয়ে যাবে। তাহলে ডিরে হয়ে গেলে a sin ওমেগা টি মাইনাস ওমেগা এক্স বাই ভি del0। তাহলে ওমেগা এক্স বাই ভি হবে, তাহলে এই একটা ফরম্যাট হবে, এই একটা ফরম্যাট। দেন তারপরে y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস 2 পাই ল্যামডা এক্স প্লাস ডেল ছিল, ডেল হয়ে যাবে 0। ওকে, del0, তখন এই আর একটা ফরম্যাট। তারপর y ইকুয়াল টু a sin ওমেগাকে আমরা ভাঙি 2 পাই ওমেগাকে লিখলে 2 পাই দেখো টি বাই বড় টি আর এক্স বাই ল্যামডা, del0 হয়ে যাবে। এই আর একটা ফরম্যাট। y ইকুয়াল টু a sin y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স del0, y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স del0 হয়ে যাবে। তাহলে এই আর একটা ফরম্যাট। তো এই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের রাশিমালা। অগ্রগামী তরঙ্গের রাশিমালার সকল ফরম্যাট, রাশিমালা সকল ফরম্যাট। ডান, কত সহজ জিনিস না? বোঝা গেছে? বোঝা গেল? ওকে, এইবার তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ম্যাথ করার জন্য বুঝাবো। দেখো ভাইয়া, এই যে এইটা হচ্ছে মূলবিন্দু x0। যে তরঙ্গটা মূলবিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে অগ্রসর হচ্ছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে সেই সকল কণার জন্য ধরো এই কণা কত দূরে, এক্স ইকুয়াল টু প্লাস এক্স দূরে, এই কণাটা প্লাস এক্স দূরে, এই কণাটা প্লাস এক্স দূরে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিক প্লাস এক্স অক্ষের দিক। তাহলে এই দিক বরাবর এক্স এর মান আসলে প্লাস হবে, এক্স হবে প্লাস এক্স, পজিটিভ এক্স হবে। ঠিক আছে, তাহলে কোনো একটা কণার সরণ এক্স হবে প্লাস। তাহলে y ইকুয়াল টু সমীকরণ আমরা কিন্তু a sin ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স এটা পাই না, y ইকুয়াল টু a sin মাইনাস ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। এক্স এর মান বসাও তো প্লাস এক্স, এক্স এর মানটা প্লাস এক্স বসাও, প্লাস এক্স বসালে দেখো সমীকরণ একই থাকবে, y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্সই হবে। বুঝতে পারছো? যে তরঙ্গটা এক্স অক্ষের ধনাত্মক দিকে অগ্রসর, তাহলে সমীকরণ এখানে যদি আমি মাইনাস দেখি, দেখো ভালো করে বুঝো, সমীকরণ এটা জেনারেল সমীকরণ, এই জেনারেল সমীকরণে আমি এক্স বসাচ্ছি প্লাস এক্স, তাহলে মাইনাস থাকছে। তাহলে আমি যখন সমীকরণে দেখবো এখানে মাইনাস, তখন আমি বুঝবো এটা ধনাত্মক এক্স অক্ষের দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে অগ্রসর হচ্ছে, পজিটিভ এক্স অক্ষের দিকে অগ্রসর হচ্ছে, এটা পজিটিভ এক্স অক্ষের দিকে অগ্রসর হচ্ছে। এবার তাকাও, যে কোণাটা এই দিক বরাবর গতিশীল, এই দিক বরাবর, তাহলে সেই কোণাটা এক্স নেগেটিভ দিকে গতিশীল। তাহলে y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স, এক্স হচ্ছে নেগেটিভ, এক্স নেগেটিভ, এক্স এর মানটা নেগেটিভ, এক্স যদি মাইনাস হয় মাইনাস এক্স বসাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে তখন y হয়ে যাবে a sin ওমেগা টি মাইনাসে মাইনাসে প্লাস 2 পাই বাই ল্যামডা এক্স। তাহলে আমরা যদি সমীকরণে দেখি প্লাস আছে, অগ্রগামী তরঙ্গের সমীকরণে যদি দেখি প্লাস আছে, তাহলে আমরা বুঝবো যে ও আচ্ছা, তাহলে এটা নেগেটিভ এক্স অক্ষের দিকে গতিশীল, নেগেটিভ এক্স অক্ষের দিকে গতিশীল।
আমরা কি বুঝতে পেরেছি? বলো বলো, আমরা কি বুঝতে পেরেছি? বলো 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 বলো, বুঝতে পেরেছি? গুড, বুঝতে পারলে তো খুবই ভালো। এইবার আসো তাহলে, তাহলে তরঙ্গ ও এই সেম কণার মধ্যে ছোট্ট করে পার্থক্য, কণার মধ্যে ছোট্ট করে পার্থক্য, তরঙ্গ আর সেম কণার মধ্যে ছোট্ট করে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সেম কণা, দেখো এগুলো লিখছি, জাস্ট খালি সামারিটা লিখতেছি যাতে তুমি পরীক্ষার হলে খাতাটা যখন দেখে যাবা তখন যে পৃষ্ঠাটা দেখে যাবা। সাম্যাবস্থা, কণা যখন এভাবে স্পন্দিত হচ্ছে, কণা যখন এভাবে স্পন্দিত হচ্ছে তখন কণার সরণ যদি আমরা বের করতে চাই তাহলে এই যে কণার সরণ সাম্যাবস্থান থেকে ওয়াই, এটা সাম্যাবস্থা। তো কণার সরণ সাম্যাবস্থান থেকে ওয়াই অফ টি, একটা চলকের ফাংশন ওয়াই অফ টি, এটা হবে বিস্তার এ, তাহলে এ বা বড় এ বা ছোট এ যাই বলো না কেন, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে? ওয়াই অফ টি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে সেম কণা। আর তরঙ্গ, তরঙ্গ বা ওয়েভ, ওয়েভের ক্ষেত্রে কি হবে? এই যে তরঙ্গ, তো তরঙ্গ স্থিত কোনো একটা কণা, সেই কণাটা কত দূরেই দেখো বলতে হবে এক্স দূরে, কণাটা এক্স দূরে, তার সরণ হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই আর এক্স ভালো করে বুঝো, এক্স হচ্ছে অরিজিন থেকে কত দূরে, কণাটা উৎপত্তি স্থল থেকে তরঙ্গের অরিজিন থেকে কত দূরে, সেটা হচ্ছে এক্স, এক্সের পরিচয়, ঠিক আছে? যে কত দূরের কণা, এক্সের পরিচয় হচ্ছে উৎপত্তি স্থল থেকে, উৎপত্তি স্থল থেকে কত দূরের কণা, কত দূরের কণা যার সরণ তুমি বের করতে চাও। আর ওয়াই হচ্ছে সাম্য অবস্থান থেকে সরণ, তাহলে ওয়াই এটা হবে এক্স এবং টি দুইটা চলকের ফাংশন, যেটা হবে এ সাইন, একটাই লিখবো এবার, ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স অথবা প্লাস 2 পাই বাই ল্যামডা এক্স মাইনাস প্লাস 2 পাই বাই ল্যামডা এক্স। এই হচ্ছে কাহিনী। তাহলে এই হচ্ছে পার্থক্য, পার্থক্য বুঝছো? গুড। এবার সুন্দর করে একটা হেডিং দাও, এটা হচ্ছে তরঙ্গস্থিত কণার, তরঙ্গস্থিত কণার পথ পার্থক্য ও দশা পার্থক্যের সম্পর্ক, দশা পার্থক্যের সম্পর্ক, তরঙ্গস্থিত কণার পথ পার্থক্য আর দশা পার্থক্যের সম্পর্ক, তরঙ্গস্থিত কণার পথ পার্থক্য এবং দশা পার্থক্যের সম্পর্ক। দেখো একটা লম্বা তার আঁকবো, এইখান থেকে তরঙ্গটার উৎপত্তি, এখান থেকে তরঙ্গটার উৎপত্তি হবে ও বিন্দুতে, ও বিন্দু থেকে তরঙ্গটার উৎপত্তি হবে, বোর্ডে তাকাও এবার, বোর্ডে তাকাও, ও বিন্দু থেকে তরঙ্গটার উৎপত্তি হবে। এই যে ও বিন্দু থেকে তরঙ্গটার উৎপত্তি, ভালো করে বোঝো, অনেকগুলো কণা আছে, অনেকগুলো কণা আছে। বলো প্রথম লাফ দিয়ে ওঠে কে? এই যে ও, তারপরে এটা ধরো এ, এটা বি আছে, এটা আছে সি, এটা ডি আছে, তারপরে ধরো এখানে আছে এফ, এখানে আছে জি, অনেকগুলো কণা এরকম আছে পরপর। বলো তো কে আগে লাফ দিয়ে ওঠে? তরঙ্গ শুরু হলে কে লাফ দিয়ে উঠবে? বলো, তরঙ্গ শুরু হলে প্রথমে ডিস্টারবেন্স কার উপর দিয়ে যাবে? কই? ইয়েস, ও এর উপর দিয়ে, প্রথমে ও, তার একটু পরে এফ, এফ এই যে এরকম উঠবে, তার একটু পরে ওকে এসে নাড়া দিবে, তার একটু পরে ওকে এসে, তার একটু পরে জি কে এসে, তারপরে একটু পরে বি কে এসে,
ঠিক আছে, ভাইবো না যে বি সবসময় এখানে বসে আছে, না, বি ভাই উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, জিও তাই উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে, সিও তাই উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে। বুঝছো? তাহলে তুমি দেখো, আমি এখানে একটু দেখাই, এই যে দেখো ম্যানুয়ালি এভাবে আমরা তরঙ্গ তৈরি করব, এভাবে তরঙ্গ তৈরি করতেছি, এই যে। তাহলে প্রথমে ও, তার একটু পরে ধরো এইটা, তার একটু পরে এইটা, তার একটু পরে এইটা, আস্তে 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 সামনের দিকে আগাচ্ছে, আস্তে 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 তরঙ্গটা সামনের দিকে আগাচ্ছে। ঠিক আছে, তাই না? তাহলে প্রথমে কে নড়ে উঠবে? প্রথমে নড়ে উঠবে ও, তার একটু পরে এ। একটা জিনিস বুঝো তো, বোর্ডে দেখো, একটা জিনিস বুঝো, ও যখন নড়ে উঠবে না, ও যখন, দেখো ও যখন সাম্য অবস্থান থেকে এইখানে যাবে, সাম্য অবস্থান থেকে ও যখন এইখানে যাবে, এইখানে, বলো তো তখন তরঙ্গটা, পালসটা কার কাছে যাবে? তখন পালসটা কার কাছে পৌঁছাবে? যখন সাম্য অবস্থান থেকে ও উঠে কেবল দাঁড়াইছে, উঠে দাঁড়ায় মাথা উঁচু করে দাঁড়াইছে, তখন তরঙ্গটা কার কাছে যাবে? এফ এর কাছে যাবে। তখন তরঙ্গটা, ঢেউটা এফ এর কাছে পৌঁছাইছে, বুঝছো? তখন এফ এর কাছে পৌঁছাইছে। তাহলে এখানে এ যদি এখানে যায়, তখন এফ এর কাছে পৌঁছাইলো, বুঝছো? আবার এ যখন এখানে বসে পড়বে, তখন ঢেউটা কেবল এই পর্যন্ত পৌঁছাইলো, এর কাছে পৌঁছাইলো। বুঝো ভালো করে, এর কাছে পৌঁছাইলো। তারপরে এ যখন নিচে এখানে যাবে, তখন জি এর কাছে পৌঁছাইছে, তখন পালসটা এভাবে আগাইতে 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 জি এর কাছে পৌঁছাইছে, তখন পালসটা জি এর কাছে পৌঁছাইছে। এবার তারপরে এ যখন আবার ঘুরে সাম্য অবস্থায় গেল, তখন পালসটা বি এর কাছে পৌঁছালো, বিকে আঘাত করলো, তখন বিকে আঘাত করলো। তার মানে একবার পূর্ণ কম্পন হলে, দেখো ও কণাটার একবার পূর্ণ স্পন্দন হলে, ও কণাটার একবার পূর্ণ স্পন্দন হলে তরঙ্গটা বি কণার কাছে পৌঁছাইলো, এই যেখান থেকে বি কণার কাছে পৌঁছাইলো, তাই না? আমরা এটা আঁকছিলাম মনে হয়, মনে করে দেখো তো, ও কণা যদি একবার পূর্ণ স্পন্দিত হয়, তাহলে তরঙ্গটা বি এর কাছে পৌঁছাইছে, এই যে ও, এই ও থেকে বি এর কাছে পৌঁছাইছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা না? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা না? তাহলে বোঝো, ও কণা যখন এখানে গেছে, এই দেখো এখানে, তখন তরঙ্গটা এখানে, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, বুঝলা? তাহলে বলো তো, এ একবার পূর্ণ স্পন্দন করলো না, পূর্ণ ঘুরে আসলো না? তাহলে একবার পুরো ঘুরে আসা মানে চরকি কমপ্লিট করে ফেলছে, ও চরকি কমপ্লিট করছে। বলো তো তাহলে ও এর দশা কত হলো? ও এর দশা কত হলো? ও এর দশা কত হলো? ও এর দশা যখন হলো 2 পাই, ও এর দশা যখন হলো 2 পাই, একটা পূর্ণ রোটেশন কমপ্লিট করছে, তখন কেবল বি ধাক্কা খাইলো। তাহলে তখন বি এর দশা 0, এর দশাটা 0, তখন 0 দশাটা 0, মানে ও এখনো ওঠে নাই, বসে নাই। যদি একবার দেখো, এই যে চরকি, চিন্তা করো চরকি, এই যে সরল সন্ধিতে স্পন্দন সম্পন্ন কণা, সাম্য অবস্থান থেকে একবার এখানে যাবে, সাম্য অবস্থান থেকে এখানে যাবে, এখানে যাবে, তারপর এখানে আসবে, এই, তারপরে নিচে এখানে, তারপরে এখানে, এই। তাহলে একবার পূর্ণ স্পন্দন 2 পাই, এই যে ঘূর্ণন 2 পাই, বুঝলা? তাহলে ও যখন 2 পাই, তখন ঢেউ কেবল বি এর কাছে। তাহলে এবার তুমি বলবা, ও যখন আবার 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 উপরে উঠে সাম্য অবস্থা থেকে নেগেটিভ বিস্তারে গিয়ে আবার ফিরে আসছে, তাহলে ও এর তখন হইল 4 পাই। ও এর যখন 4 পাই, তখন বি এর কত? দেখি বলো তো, ও এর যখন 4 পাই, তখন বি এর কত? তখন বি এর হচ্ছে 2 পাই, বি এর হচ্ছে 2 পাই, ঠিক আছে? বি এর হচ্ছে 2 পাই। আবার আবার তাহলে ও এর যখন 4 পাই, বি এর যখন 2 পাই, তখন তরঙ্গটা কার কাছে কেবল গিয়ে কাকে ধাক্কা দিল? কেবল গিয়ে কাকে ধাক্কাটা দিছে বলো? তখন গিয়ে ডি কে ধাক্কা দিল, কেবল ডি এর কাছে পৌঁছাইছে। তাহলে তখন ডি এর হবে, তখন ডি এর হবে 0, ঠিক আছে? তখন ডি এর হবে 0। তাহলে আরেকটা আমি লিখতেছি না, মুখে মুখে বলি, এর যখন হবে 6 পাই, এর তখন হবে 4 পাই, এর তখন হবে 2 পাই, এর তখন হবে 0। ও কেবল শুরু করবে, বুঝছো? শুরু করবে। তুমি একটা কাজ করবা, তুমি যদি এটা বুঝতে কষ্ট হয়, তুমি পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধব সবাইকে দাঁড় করা দিবা। তো দাঁড় করা দিয়ে হচ্ছে ও, অবুল,
অবুল, এর নাম হচ্ছে অবুল, আর এই হচ্ছে আবুল, এই হচ্ছে বাবুল, এই হচ্ছে ডাবুল, এরকম অনেকে আছে। ঠিক আছে, এখানে আর একজন কেউ একজন আছে, নাম দিবা। তাহলে এইভাবে এরকম মনে করো যে এরে দিয়ে শুরু করছো, ও দিয়ে শুরু করছো, এদেরকে দিয়ে এরকম ঢেউ তৈরি করা শুরু করছো। তাহলে ও একবার উঠে বসবে, তখন কেবল ঢেউটা গিয়ে বিকে আঘাত করলো। ঠিক আছে, দেখো ও 2 বার 4 পায়, বি একবার, তখন গিয়ে তরঙ্গটা ঢেউটা ডিস্টারবেন্সটা কেবল ডি এর কাছে পৌঁছাইলো। বোঝা গেছে? আশা করি বুঝছো। তাহলে একটা জিনিস বলো তো, এই ও আর বি এর মধ্যে ফেজ ডিফারেন্স কত, দশা পার্থক্য কত? 2 পাই 0 2 পাই, অথবা 4 পাই 2 পাই, পার্থক্য কত? 2 পাই। তাহলে আমরা কি এটা বলতে পারি? দেখো তো, ল্যামডা পথ পার্থক্য, এই যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এটা এই তরঙ্গ দৈর্ঘ্যে দশা পার্থক্য, ফেজ ডিফারেন্স, দশা পার্থক্য হচ্ছে 2 পাই, দশা পার্থক্য 2 পাই। আমি যদি সময় দিয়ে চিন্তা করি, সময়, আচ্ছা আমি সময় একটু পরে দেখাচ্ছি, আগে এটা শেষ করি। তাহলে দশা পার্থক্য হচ্ছে 2 পাই, তা আমরা চাই দশা পার্থক্য পথ পার্থক্যের সম্পর্ক। এবার মনে করো কোনো একটা তরঙ্গ, সেই তরঙ্গ হচ্ছে তো যে কোনো 2টা কণা, যে কোনো 2টা কণা, যে কোনো, ধরো এই একটা কণা আর এই একটা কণা, এদের পথ পার্থক্য কত? এদের পথ পার্থক্য এইটুকু, মানে পথ একটা কণা থেকে আরেকটা কণা কত দূরে আছে। তো কত দূরে আছে, এই যে পথ পার্থক্যটা, এই পথ পার্থক্যটা হচ্ছে ডেল এক্স। আর এই কণা থেকে এই কণা দশা পার্থক্য আমি জানি না কত, দশা পার্থক্য আমি জানি না কত, একটা কণা আর আর এই একটা কণা, ওই 2টা কণা অনেক সময় জানা হয়ে যাচ্ছে, এটা কিন্তু তুমি জানো না এবার। তো এটা হচ্ছে পথ পার্থক্য, আমি জানি না এই পথ পার্থক্য কত, ধরলাম এই পথ পার্থক্য এক্স, অথবা পথ পার্থক্যটা ডেল এক্স। তাহলে এদের মধ্যে যে দশার পার্থক্য, আমি জানি না দশা পার্থক্য কত, আমি এটা আর এটা জানি, দেখো এটা আর এটা জানি যে এটা 2 পাই, এটা আর এটা জানি পাই, এটা আর এটা জানি যে পাই বাই 2 90 ডিগ্রি, কিন্তু এর আর এর তো আর জানি না। তাহলে এদের যে দশা পার্থক্যটা, এই দশা পার্থক্যটাকে আমি বললাম ডেল ডেল, দশা ডেল আর পার্থক্য সামনে একটা ডেল। তাহলে এবার আসো ঐকিক নিয়ম, খুবই সহজ, খুবই সহজ ঐকিক নিয়ম। ল্যামডা পথ পার্থক্যে দশা পার্থক্য 2 পাই, ল্যামডা পথ পার্থক্যে 2টা কণার জন্য পথ পার্থক্যে দশা পার্থক্য হয়, দশা পার্থক্য হয় 2 পাই। অতএব একক পথ পার্থক্যে দশা পার্থক্য হয় 2 পাই বাই ল্যামডা। তাহলে অতএব 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 ডেল এক্স পথ পার্থক্যে দশা পার্থক্য হবে 2 পাই বাই ল্যামডা ডেল এক্স। এটাই হচ্ছে ডেল এক্স পথ পার্থক্যের দশা পার্থক্য, যেটাকে প্রকাশ করা হচ্ছে ডেল ডেল দিয়ে। তাহলে এটাই আমাদের সূত্র, যে অতএব ডেল ডেল এটা ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স, অর্থাৎ পথ পার্থক্য ও দশা পার্থক্যের সম্পর্ক, পথ পার্থক্য ও দশা পার্থক্যের সম্পর্ক। বুঝছো? এবার যদি আমি সময় দিয়ে দেখাই, দেখো একটা জিনিস চিন্তা করো, আমি যদি সময় দিয়ে ব্যাপারটা দেখাই, এবার দেখো এখান থেকে শুরু t0 না, এখান থেকে শুরু। তাহলে যখন এ একবার পূর্ণ স্পন্দন করে এখানে ফেরত আসছে, একবার পূর্ণ স্পন্দন করে এখানে ফেরত আসছে, তার মানে কি একটা পর্যায়কাল সে কমপ্লিট করলো, একটা পর্যায় কমপ্লিট করলো। তো এ যখন একটা পর্যায় কমপ্লিট করবে, তখন তরঙ্গটা এই পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ দশা পার্থক্য হবে বা পথ পার্থক্য যেটাই বলো না কেন, পথ পার্থক্য ল্যামডা, দশা পার্থক্য হবে 2 পাই। আর এখান থেকে দেখো এই যে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করলো, পূর্ণ সাইকেল কমপ্লিট করো, তরঙ্গ এখান থেকে এখান পর্যন্ত পৌঁছাইতে যে সময় লাগলো সেটা হচ্ছে পর্যায়কাল, সেটা হচ্ছে পর্যায়কাল বড় হাতের টি, বড় হাতের টি। তো এখন আমি যদি তোমাকে বলি যে বলো তো ভাই, তাহলে তরঙ্গটা এইখান থেকে এইখানে পৌঁছাইতে কত সময় লাগবে, এইখান থেকে এখানে পৌঁছাইতে কত সময় লাগবে, টিটা কত? তো এখান থেকে এদের মধ্যে পথের পার্থক্য কত, ডেল এক্স, দশার পার্থক্য কত, ডেল ডেল। ঠিক আছে, তাহলে আমরা জানি ঐকিক নিয়ম, ল্যামডা, ল্যামডা পথ পার্থক্যে, তাই না? ওই যে একটা বাহুবলী মুভির একটা গিয়েছে না, ল্যামডা, তারপরে জন্য তোমাদের অভিধাতা ভালো বলতে হবে, ল্যামডা পথ পার্থক্যে সময়, সেটা হচ্ছে টি। তাহলে এক পথ পার্থক্যে সময়
টি বাই ল্যামডা, তাহলে ডেল এক্স পথ পার্থক্যের সময়, তাহলে এই সময়টা এটাকে আমরা ডেল টি বলি, তাহলে এটা টি ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। এই যে এটা হচ্ছে টি এর সূত্র। আবার এটা কিন্তু আবার ই দিয়েও বের করা যায়, দশা পার্থক্য দিয়ে বের করা যায়। যেমন 2 পাই দশা পার্থক্যে, 2 পাই দশা পার্থক্যে সময় হচ্ছে বড় টি, তাহলে একক দশা পার্থক্যে সময় হচ্ছে বড় টি বাই 2 পাই। তাহলে অতএব ডেল ডেল দশা পার্থক্যের সময় হবে টি ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ডেল ডেল, টি ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ডেল ডেল। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ডেল টি। তাহলে এবার তাকাও বোর্ডে দেখো, ভাই এগুলো মনে থাকে না, একটা সূত্র এক এক রকম। দেখো আমি তোমার একটা সুন্দর নিয়ম শিখাই দিই। দেখো 2 পাই দশা, তার জন্য নিচে ডেল ডেল, তাহলে 2 পাই বাই ডেল ডেল ল্যামডা বাই ডেল এক্স, অথবা এভাবে লিখো ডেল ডেল বাই 2 পাই ডেল এক্স বাই ল্যামডা এবং ডেল টি বাই বড় টি। এবং দেখো এই সূত্রের মধ্যে সব আছে, এই সূত্রের মধ্যে সব আছে। দেখো বের করো, বিশ্বাস না হলে ডেল টি, আসো ডেল টি বড় টি বাই ল্যামডা ডেল এক্স, দেখো বড় টি বাই ল্যামডা ডেল এক্স, ডেল টি এই যে বড় টি ডেল ডেল বাই 2 পাই, বড় টি ডেল ডেল বাই 2 পাই আছে। ঠিক আছে, তারপরে এখান থেকে এই যে আমরা এটা যেটা প্রমাণ করলাম এটাও আছে, দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক। এই যে এইটুকু নিবা তাহলে হয়ে যাবে, এইটুকু নিবা তাহলে হয়ে যাবে ডেল ডেল ইকুয়াল টু দেখো 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। দেখো 2 পাই বাই, এখানে 2 পাই উপরে চলে গেল, 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। দেখো বুঝতে পারছো? আজকে সূত্র একেবারে ফাটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা সূত্র একেবারে রেডি করে রাখছি, পরের দিন খালি ম্যাথ হবে। তো তোমরা একটু বাসায় ট্রাই করিও 2-1টা ম্যাথ করার, বুঝছো? বাসায় ছোট ভাই বোন আছে, ক্লাস 2, 4, 5-এ পড়ে, পরের দিন ওকে নিয়ে পড়তে বসবা। ঠিক আছে, কারণ পরের দিন যে ম্যাথগুলো করাবো দেখবা তোমার ছোট ভাই বোনও পারে। তো ক্লাস 2, 4, 5, 6-এ যদি কেউ পড়ে তোমার ছোট ভাই বোন, পরের দিন ক্লাস করার সময় ওকে নিয়ে পড়তে বসবা, দেখবা যে ম্যাথগুলো করাবো ও পারে। ঠিক আছে, এবার তুমি যদি না পারো তাহলে হবে বলো? তো এত সহজ ম্যাথ আমরা করবো। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা। এখন থেকে 9টায় ক্লাস নিলে ভালো হয়, তাহলে তো আমার জন্য খুবই ভালো।